আমাকে অফিসে যাই এই কথা আর কোনো কথা নেই আমার ছেলের সাথে। আমাদের জাতীয় প্রত্যাশী যুক্ত সদস্য আহ্বায়ক জনাব মতিউর রহমান অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য সবাই দোয়া করুন, তাকে দ্রুত মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন, তাকে দ্রুত মেডিকেল কলেজে ব্যবস্থা করেন। প্রচুর গরম, গরমের উপায় নেই ভাই, মাথা দিয়ে ধর আমি হোয়াটসঅ্যাপ দিই। আমাদের যাবে সে মাস্টার্স পাস, জয়নিং স্কেল 12,500, বাড়ি ভাড়া 1000, 13,500, চিকিৎসা 500, 14,000 বেতন, বাড়ি ভাড়া 6,000 টাকা দিলে স্যার আর পরিবার কীভাবে চলে? এর মধ্যে 10% কর্তন স্যার, 14,000 10% কর্তন হলে 1,400 টাকা কাটে, থাকে 12,000 সামথিং, বাড়ি ভাড়া 6,000, স্যার কীভাবে চলবে পরিবার? আমরা ঠেকে গেছি স্যার। একজন ছেলে যদি বেতন পায় স্যার আর যদি নির্দেশনা থাকে আমাদের তাড়িয়ে দেওয়ার, হত্যা করার, পিটিয়ে করার, অত্যন্ত করার আমাদের আপত্তি নেই। আমরা দাবি ছাড়া মানব না স্যার, পক্ষপাতের বিকল্প নাই। এইটা তো জানেন, আপনারা তো জানেন কোনো শিক্ষকের সামনে দাঁড়াতে এখনো আমাদের হাত পা কাঁপে। আমাদের রক্ত ঝরালেন না, না রক্ত ঝরানো ওইভাবে ওইভাবে জিনিসটা না না আমি বলি না না ওইভাবে নিয়ে না জিনিস। আমরা তো অনেক শিক্ষক জন্ম দিয়েছি, ডাক্তার জন্ম দিয়েছি, সবাই বন্ধ, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি যাবে না, আমাদের প্রশাসন আসুক যাই আসুক কোনো গাড়ি যাবে না, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি যাবে না। আমরা যখন শাহবাগের মোড়ে ব্রিগেড ব্যাংকে আসতেছি তখনের মধ্যে 2-3 জন পুলিশ আমাদের শিক্ষকের উপর হাত তুলছে,
এটা আমরা ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। কেন আমাদের পথে হাত তুলবে? শিক্ষকের গায়ে হাত তোলা না, বরং জাতির বিবেকের কাছে হাত তোলা, বিবেকের গায়ে হাত তোলা। আমরা এটা কখনো বরদাস্ত করবো না। আমরা মানুষ গড়ের কারিগর। আজ আমাদের হাতে আমাদের গায়ে হাত তুলে কারা? তারা কি চায়? তাদের সন্তানরা কি আমাদের কাছে পড়ে না? আমরা শিক্ষক, জাতি তৈরি করার কারখানা। আমরা আমাদের গায়ে হাত তুলে, আমাদের পেটে ক্ষুধা, আমরা খেতে পারি না, থাকতে পারি না, নির্বিঘ্ন নিশ্চিন্তে বসবাস করতে পারি না। এই দাবি যৌক্তিক দাবি। এই দাবি যারা মানবে না, আমরা যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ ওদের রাজপথ ছাড়বো না। এটাই আমাদের শেষ কথা। এই সকাল বৃষ্টি চাই, এই কথা আর কোনো কথা না আমার ছেলের সাথে। কয়টা বাজে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। আমি আমার মায়ের খালি খুঁজতেছি, কোনো পাইতেছি না। আমার মাইয়া কই? রাজধানী মিরপুর শেয়ালবাড়িতে গতকাল যে অগ্নিকাণ্ড ঘটে, 27 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে দাউ দাউ করে আগুন জ্বলছে। শ্রমিকরা যদি 60 বছর পর্যন্ত কাজ করত, তাদের পরিবারের যে ইনকামটা করত, সেই ইনকামের পরিমাণ ক্ষতিপূরণ আমরা শ্রমিক সংগঠন থেকে আমি চাই এই পরিবারকে পুনর্বাসন করা হোক, এবং যারা আহত আছে, আহত শ্রমিকদেরকে পূর্ণাঙ্গ চিকিৎসায়। আজকে দেখা গেল গাড়ি লয়ে চলে গেল, ওরা কিন্তু আর কোনো খবর নিবে না। ওরা 2 লাখ টাকার চেক হাতে উড়াই দিবে। যদি লাশ শনাক্ত করতে পারে তাহলে 2 লাখ টাকা দিবে, কিন্তু সেই 2 লাখ টাকা পর্যাপ্ত ক্ষতিপূরণ না। তারপরে কিন্তু সরকারের আর কোনো দায়িত্ব নাই। শ্রম মন্ত্রণালয় কিসের মন্ত্রণালয়? সেটা হচ্ছে শ্রমিকদের মন্ত্রণালয়। সেখানে শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা দেয় না। তারা সুযোগ সুবিধা দেয় গার্মেন্টসের মালিক করে, শিল্প প্রতিষ্ঠান করে। তারা কিন্তু শ্রমিকের যে মারা গেছে, শ্রম উপদেষ্টা তো এখানে আসলো না। শ্রম উপদেষ্টার আসা উচিত ছিল যে এখানে আমার মিরপুরের 3টা ফ্যাক্টরি পুড়ে গেছে, এখানে বাচ্চা শ্রমিকরা মারা গেছে, সান্ত্বনা দেওয়ার লেগে হলেও আসা উচিত ছিল। শ্রম উপদেষ্টার কাজ কি? ওইনে বয়া বয়া খালি এসির মধ্যে বসে থাকা? ওনার শিল্প প্রতিষ্ঠান কোথায় হইল? ডাইবি ডল যে রেজিস্ট্রেশন দেয়, সেই রেজিস্ট্রেশন দেওয়ার পরে তারা মাসে মাসে তাদের এটা পর্যবেক্ষণ করার কথা। এখানে তাদের কোনো নাই, ফায়ার ডিল নাই, তাদের কোনো নিরাপত্তা নাই, সেফটি নাই, সিকিউরিটি নাই। আর শ্রমিকরা কোন বেতনে কাজ করে? 5,500 টাকা, 6,500 টাকা। এখনো এই ফ্যাক্টরি শ্রমিকরা কাজ করে। এই ফ্যাক্টরিতে শিশু শ্রমিক ছিল, যেটা আইনে নিষিদ্ধ। এই ফ্যাক্টরিতে হলো ছিল ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হয় নাই। এই ফ্যাক্টরিতে কোনো ফায়ার ডিল ছিল না, কোনো সেফটি নাই। ফ্যাক্টরিতে কোনো দুর্ঘটনা হলে, অসুস্থ হইলে ডাক্তার ছিল না। এখানে 7 কর্মদিবসে এই ফ্যাক্টরির শ্রমিকরা বেতন পাইত না। ফ্যাক্টরির নাম হয়েছে স্মার্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং। আর হইলো যে ফ্যাক্টরি থেকে আগুনের উৎপত্তি হয়েছে, সেই ফ্যাক্টরিটার নাম হইলো শাহ আলম কেমিক্যাল গুডাউন ছিল। ওইটার থেকে আগুনটা ছড়াইয়া এই ফ্যাক্টরিতে চলে গেছে। এখন এই ফ্যাক্টরির শ্রমিকরা যে মারা গেল, সেখানে কলকারখানায় ইন্সপেক্টর ডাইবির যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য তারা অবহেলা করছে। এই মৃত্যুর জন্য দায়ী সরকারকে নিতে হবে। এই মৃত্যুর জন্য এই শ্রমিকের পরিবার পুনর্বাসন করার দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে। আর মালিক যে এই অবস্থায় যে কারখানা পরিচালনা করছে, তার জন্য মালিককে আইনের আওতায় আনতে হবে এবং যথাযথ শাস্তি দিতে হবে। আমার মনে হয় না বাংলাদেশে কেউ ক্যাপেবল আছে বাংলাদেশ চালানোর মতো। যারাই আসবে সবাই দুর্নীতি করবে, এটা ভাবা উচিত সাধারণ জনগণেরই। কাকে বসাইলে ভালো হবে? ভবিষ্যতে কাউকে নির্বাচন করতে গেলেও সেম লাস্ট ফ্যাসিস্ট যে সরকার ছিল ওটার মতোই সেম অবস্থা হবে। আমি বলবো না যে বিএনপিকে দেন বা জামাত ইসলামকে দেন বা অন্যান্য দল এনসিপিকে দেন। আমার মনে হয় না বাংলাদেশ চালানোর মতো এরা কেউই পরিপক্ক এখন বর্তমানে। তো ভাবা উচিত, আরেকটু সময় নেওয়া উচিত। ডক্টর ইউনূস আমার যতটুকু মনে হয় অ্যাজ এ বাংলাদেশের পার্সন হিসেবে উনি ভালো কাজ করছে, কিন্তু তারপরেও আশেপাশের মানুষের জন্য উনি প্রপারভাবে কমপ্লিট করতে পারেনি ওনারটা। আর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলতেছে, আর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিলে দেশের পরিস্থিতি আরও বেশি খারাপ হবে, এটা আমার মনে হয়। তো মোটামুটি আজকে 2 বছরের মতো হয়ে যাচ্ছে ইয়ার পরে, আন্দোলনের পরে 2 বছর যেহেতু যেভাবে চলছে, তারপরেও আমার মনে করবো যে আরেক বছর সময় নিয়ে হলেও দেওয়া হোক, না হলে সেনাবাহিনীর হাতে হস্তক্ষেপ করা হোক। কারণ দেশের জনগণ ভালো না, দেশের সরকারও ভালো না। আমার মনে হচ্ছে যে দেশের মধ্যে কোনো দল এখন সংস্কার করার আগে নির্বাচন করে দেশ ক্ষমতায় আসা উচিত না।
তাহলে হচ্ছে দেশের আবার অধপতন হবে, এটা শিওর 100%। কারণ 17 বছর ধরে যতই উন্নয়ন হয়েছে না কেন, এই উন্নয়নের যে পরিমাণ টাকা উঠছে ওই টাকা দিয়ে শতগুণ বেশি উন্নয়ন করা পসিবল ছিল। আমার মনে হয় না বাংলাদেশে কেউ ক্যাপেবল আছে বাংলাদেশ চালানোর মতো। যারাই আসবে সবাই দুর্নীতি করবে, এটা ভাবা উচিত সাধারণ জনগণেরই, কাকে বসাইলে ভালো হবে। সবকিছু একটা তত্ত্বাবধায়ক সরকার দ্বারা পসিবল না দেশ চালানো। দেশের বহিরাগত হয়তো অর্থনৈতিক দিকটা উনি স্ট্রং করতে পারবে, কিন্তু কথা হচ্ছে যতক্ষণ না তার একটা স্ট্রং টিম থাকবে, একটা স্ট্রং সরকারের গঠন থাকবে, ততক্ষণ পর্যন্ত উনি দেশও আগায় নিতে পারবে না ওরকমভাবে। আর আমরাও সাপোর্ট দিচ্ছি না ওনাকে সঠিক মতো। আর সুষ্ঠু নির্বাচন বলতে ভাই আগে অনেক কিছু হচ্ছে সঠিকভাবে সংস্কার করে নিতে হবে, তারপরেই নির্বাচন দিলে যারা আসবে তারা ভালোভাবে কাজ করতে পারবে। না হলে এখন লাস্ট যে সরকারের অবস্থা হয়েছে, নেক্সট সরকারের সেম অবস্থা হবে যদি গাফিলতি করে। কিন্তু আমার মনে হচ্ছে যে তাদেরকে সুযোগ দেওয়ার আগে যেই আসুক না কেন, আমাদের কিছু সাধারণ জনগণের কাজ করা উচিত। যে আমি এখন কিছু বলবো, পরবর্তীতে না জানি আমি গায়েব হয়ে যাই, এরকম কিছু আর কি। তো এটা নিয়ে কাজ করা দরকার আমাদের নিজেদেরই। সরকারের উপরে সবকিছু ছেড়ে দিলেও হয় না। না, অবভিয়াসলি আমি বলবো 5ই আগস্টের পরেই ভালো আছি। আমি আগে ভালোর কথা বলবো না। যারা হচ্ছে বলে যে আগে ভালো আছি, এর মধ্যে অনেক রিক্সাওয়ালারা 5ই আগস্টের আগেও বলছে যে না এখন ভালো নাই, 5ই আগস্টের পরেও বলতেছে এখনো ভালো নাই। যাদের শুকরিয়া নাই তারা কখনোই ভালো থাকবে না ভাইয়া। নিজের মতো করে নিজেরটা গুছাই নিতে হয়। সরকার আমাদেরকে খাওয়াই দিবে না, আমরা পরিশ্রম করব, আমরা আমাদের আর্নিংটা করব, আমরা দেশের হচ্ছে ভ্যাট ট্যাক্স দিয়ে যাব, দেশ উন্নয়ন হবে। সরকারের জায়গা থেকে সরকার চুরিমুক্ত থাকতে হবে, দায়বদ্ধতার জায়গায় থাকতে হবে। আর আমাদের হচ্ছে আমাদের পরিশ্রম করে আমাদের দেশ গুছাইতে হবে। অসুস্থ রোগী আছে, ই আছে, গাড়ি বন্ধ করে রাখেন আপনারা। গাড়ি ছাড়েন, এখন কাছে না করবো, আমরা গাড়ি ছাড়েন। এরা গাড়ি বন্ধ করে মিছিল মিটিং করবে, এটা উচিত না। আমার কথা এই জন্য শেষ। হ্যাঁ, বহুত লোক আছে, বহুত কাজে যাইতে আছে। হ্যাঁ ভাবে এটা কোন মিছিল, আর এটা কোন দেশের, এটি কোনো নিয়ম না। কেউ কইতে পারবো নাকি বুকে হাত দিয়ে আমি ভালো চলি, আমি তো চুরি করি, আমি তো চুরি করি। কেউ কইতে পারবো না যে বুকে হাত দিয়ে আমি হালাল কামাই খাই। আমিও খাই না, আমিও হালাল কামাই খাই না। অবস্থান কর্মসূচি চলে, যাত্রী নামায়া দেন। যাত্রী নামিয়ে দিয়ে গাড়িতে আগুন ধরে দেন আপনারা, তাহলে তো হয়ে যায়। আর কি এছাড়া আর কি আছে? যাত্রী নামিয়ে দিয়ে গাড়িতে আগুন ধরে দেন। আমগো কি পেট নাই? আমগো বউ বাচ্চা নাই? প্রত্যেকটা দিন একটা একটা করে কাহিনী, প্রত্যেক আল্লাহ 30 দিন রোডে কাহিনী চলে। আজকে এটা, কালকে ওটা, পরশু দিন ওটা, মানে এক এক দিন এক এক ধরনের এক এক নাটক চলে। এই ঢাকা সিটির ভিতরে যাবো 300 ফিট, এখানে খোলামেলা জায়গা, কেউ বাধা দিব না, এখানে জায়গা। ঢাকা শহরে কি একদিনে 5000 লোক যাত্রী যাবে মেডিকেলে রোগী দেখতে? স্যার এখানে চান একটা গাড়ি বলতেছি যাইতে দেন। না না না, আপনি এই এখানে আসেন, স্যারেরা এখানে আসেন। ঢাকা শহরে সব রোগী হয়ে গেছে। আরে যাত্রী যাবে রোগী দেখতে, ওই যে উনি। আল্লাহ না করুক আপনি সুস্থ থেকে অসুস্থ হয়ে যান। আল্লাহ না করুক আপনি সুস্থ থেকে অসুস্থ হয়ে যান। মিথ্যাবাদীর বিচার আল্লাহ করুক। যাত্রী আসেন আসেন, গাড়ি এর পিছনে কোনো গাড়ি দিয়েন না। এটা কেনা ও আমি তো যাবো। পিছনে তো অনেক গাড়ি আছে, আমরা রুগী ছেড়ে দিছি, আমরা রুগী ছেড়ে দিছি, রুগী না, পিছনে তো অনেক গাড়ি আছে। এটা পিছনে আপনি দায়িত্ব না দেন, আপনি এটা পিছনে আপনি একটা গাড়ি যাবে, একটা আপনার দেখে দেন। ঠিক আছে এটা সরকারি গাড়ি তো আপনাদের দাবি কি সেটা কর না, তাহলে তো জানি না আমরা। নেট জগতে নাই, আপনি দেখেন না। নেট দুনিয়া তো ভাই রাস্তায় থাকলে কি নেট দুনিয়া টিভি দেখাইতে আছে প্রতিদিন। স্যার এটা স্যার মনে রাখতে দেন।
ঘরে চাইল্ড লাইন নাই আর আমরা খুব অভাবে আছি। আমার বাসায় বিএমপি বস্তিতে, হ্যাঁ, আমার ছোট একটা আমার মা আছে, আমার দুটা ভাই বোন আছে, হ্যাঁ, ঘরে চাইল্ড লাইন নাই আর আমরা খুব অভাবে আছি। যদি আপনারা পারেন আমাকে গোটা চাইল্ড লাইন দিয়ে আইবেন, হ্যাঁ, গরিবের দিকে তাকান। আমার একটা পাও নাই, আমি অচল, হ্যাঁ, এই গরিবের দিকে একটু তাকান। আমার ঘরে চাইল্ড লাইনে খুব অভাবে আছি আমরা। 5 আগস্টের পরে ভালো আছে? হ্যাঁ, একটু আগের তো একটু ভালো আছে আমরা। হ্যাঁ, আল্লাহর রহমতে আমি মনে করি বিএমপি এলে ভালো হয়। কি কি ভালো হয়? ওই টাইমে অনেক ভালো ভালো জিনিস পাইতাম, ভালো লাগতো। এরকম স্বৈরাচার সরকারের আমরা 17 বছরে বিদায় করছি না, সামনে কেউ আসলে ওনারা বিদায় করতে আমাদের 17 দিনও লাগবে না ইনশাল্লাহ। স্বৈরাচার সরকার পতনের পরে আমরাই তো পতন করছি। আমরা কুমিল্লাতে ছিলাম, আমরা কুমিল্লা আলেখারচর কোটবাড়ি এগুলোতে আমরা ছিলাম, আমাদের বাড়ি ওইখানে। আমরা ওইখানে তো অনেক আমরা যুদ্ধ করলাম, অনেক রুগী এমনকি অনেক ছাত্র ভাই, আমি নিজেও একজন ছাত্র, অনার্সে এবার পড়তেছি। 5 আগস্টের পর আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সব দিক থেকে ভাই। এখন দেখেন হসপিটালে যে আসছি, হসপিটালে যে দালাল মুক্ত হসপিটাল আমরা এখন পাচ্ছি। এটা আগে যেটা আসলে আমাদেরকে এখানে ভিতরে অনেক দালাল থাকতো, এই দালালের থেকে আমরা এখন মুক্ত আছি মোটামুটি সব সাইড থেকেই। যে কোনো হসপিটাল বলেন, আমি কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজে গেলাম, ওইখানেও খুব ভালো পাইলাম। এখানে আসলাম, এখানেও খুব ভালো পাইলাম। এবং কি কয়েকদিন আগে নিউরো সায়েন্সে গেছি, ওইখানেও খুব ভালো আছে ডাক্তাররা, কেয়ার এবং কি মানে সব সাইড থেকে আমাদেরকে খুব ভালো চিকিৎসা ক্ষেত্রে বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন, সব সাইড থেকে আমরা এখন ভালো আছি। স্বৈরাচার সরকারের পতন শেষ থেকে আমরা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হয় যে মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস দিতে পারতেছি, এর থেকে বড় কিছু আর নাই ভাই। কারণ এখন তো আর স্বৈরাচার সরকার নাই, এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ওনার তো নীতিমালা তো থাকবে, নীতিমালা তো চেঞ্জ হবে না। উনি যেভাবে নীতিমালা করে দিয়ে যাইতেছে এবং কি করতেছে, যারা এভাবে চলতেছে, যারা এখন সরকার পর্যায়ে থেকে শুরু করে সরকারি সেক্টর, গভর্নমেন্ট সেক্টরে যারা আছে, তারা তো এখন থেকে স্বৈরাচার সরকার থেকে শিক্ষা গ্রহণ করে সামনে দিনগুলো ভালো করে চলবে। আর না হয় এরকম স্বৈরাচার সরকারের আমরা 17 বছরে বিদায় করছি না, সামনে কেউ আসলে ওনারা বিদায় করতে আমাদের 17 দিনও লাগবে না ইনশাল্লাহ। আমি অন্ততপক্ষে বিএনপি সরকার দেখছি, আওয়ামী লীগ সরকার তো দেখলামই, এবং কি আমি নিজেও ভোগান্তি খাইছি। আপনি দেখেন, আমি ডিগ্রি পাস করে, জেনারেল লাইফে ডিগ্রি পাস করে কিছু করতে পারি নাই, অন্য কিছু করতে হয়েছে। এখন আবার মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় ভর্তি হইলাম। এখন মাদ্রাসা সেক্টরে যে শিক্ষাক্ষেত্র আছে, শিক্ষা ব্যবস্থা আছে, ওইখান থেকে আমরা খুব ভালো আছি। এমনকি আমি মনে করতেছি সামনের দিনগুলোতে আমরা গভর্নমেন্ট জবের জন্য কোনো জায়গাতে আপনার টাকা পয়সা থেকে শুরু করে মামু খালু দেওয়া লাগবে না ইনশাল্লাহ। আমি মনে করি যে ভাই জামাত আসলে ভাই ভালো হবে। চোর গুন্ডামি বদমাশ সব ভালো হয়ে যাবে। আমার জানা মতে ইসলামী দল হলে ভালো হয়। দেশ যে সুন্দরভাবে চালাতে পারে, যে সুন্দর পরিচালনা, আমরা ওইরকম সরকারি একজন চাই। বর্তমানে ভালো আছি, কিন্তু মানে আপনার দ্রব্যমূল্যের দাম এগুলো মানে কমে দিচ্ছে, মানে পাচ্ছি, এই হিসেবে ভালো আছি। কিন্তু কামাই বাণিজ্য মনে করেন যে কম, 5 আগস্টের পর কামাই বাণিজ্য কম। আমার জানা মতে ইসলামী দল হলে ভালো হয়। যেমন ইসলামী দল আল্লাহ লোক মনে করেন যে সুদ ঘুষ এগুলো মনে করেন কম হইতে পারে আমার ধারণা। যেমন আওয়ামী লীগ বিএনপিতে মনে করেন যে বেশি, মানে চাহিদা বেশি, বা ভিতরে তো মনে করেন নামাজ রোজা অতটা না। যেমন জামাত ইসলাম আসলে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ রোজা করে, একটু সুদ ঘুষ খাইলেও একটু মানে বাধা আসে। দেশ যে সুন্দরভাবে চালাতে পারে, যে সুন্দর পরিচালনা, আমরা ওইরকম সরকারি একজন চাই। জনগণের চাহিদায় যে দল ভালো হয়
এই দলকে জনগণ নির্বাচিত করে এই আত্মাশয় আমি কামনা করি। চোর গুন্ডামি বদমাশ সব ভালো হয়ে যাবে, একটা কিছু থাকবো না, নিশা পানি যা আছে সব শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, ব্যবসা বাণিজ্য করবো, ভালোভাবে চলবো। দেশটা মনে করেন যে ভালো চলে, যে ভালো চালাইতে পারবে হে আসলে আর কি ভালো হবে। জনগণ আমি মনে করি যে ভাই জামাত আসলে বেশি ভালো হবে, জামাত আসলে ভালো হবে, কারণ চোর বাটপার সব তো দেশে ভরা। জামাত আসলে সবচেয়ে ভালো হবে, সব দিক দিয়ে ভালো হবে, ইসলামের দিক দিয়ে ভালো হবে, সব দিক দিয়ে ভালো হবে। মানুষের চলাফেরা এনে মনে করেন যেরকম মায়েরা যেরকম চলতে জামাত আসলে সেগুলো পারবে না, দেশটা অনেক ভালো হবে, উন্নতি হবে জামাত আসলে, আমি যেটা মনে করি। ক্ষতিপূরণ পরের ব্যাপার আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। আপনারা জানেন এর আগেও পুরনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সে কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো। তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল, এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সত্বর জরুরি দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়। এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে একটি কথা। দ্বিতীয় কথা, আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বীরত্বের সাথে এই কাজগুলো করে থাকে, এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে ঢোকার, এবং ওই কেমিক্যালের ভেতরে প্রাণনাশ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট তাদের আসা দরকার, তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে। তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে, আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে, আমার সমাজ কর্মীরা ওখানে আছে, তারা ফলো আপ করবে, তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে, এবং তাদের যা যা সহযোগিতা আমরা সেই জায়গাটিতে করব। এবং আর কিছু মৃতদেহ আছে কিনা সেটা তো একটা নিখোঁজ বিষয়, আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন হবে এবং সেটা খোঁজ নিতে হবে। কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা, এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কি বলে জাস্ট মনে হলো আমরা ঢুকে চলে গেলাম, ইনভেস্টিগেট করা যাবে না। তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে, এবং নিয়ে আমাদের কাজটা করতে হবে। এখানে পুলিশকে লাগবে, এখানে অনেক কিছু লাগবে। তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন, যে আমরা অন্তত ওনাদেরকে সেই জায়গাতে ধন্যবাদ জানাই। বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখবো, এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে আমরা কিছু করবো। এতদিন বললে তো হবে না, আমাদের অনেক 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 ইস্যুস। আমার জুরিসডিকশনে যেটা আমি সেটা করছি, আমি আজকে স্টেটমেন্ট দেবো বলে এখানে আসিনি। ক্ষতিপূরণ পরের ব্যাপার আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। যেহেতু এটা একটা কেমিক্যাল, অনেক সময় লাগার কথা, এটাকে অপারেশন করতে হবে, অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে। যেহেতু আপনারা দেখছেন টঙ্গীতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেকদিন আমরা কাজ করছি, অনেকদিন আমরা সেখানে অগ্নি নির্বাপনের কাজে ছিলাম, এবং পরবর্তীতে যখন ফুললি সেভ হয়েছে তখন আমরা বলছি যে আগুন নির্বাপন হয়েছে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসে এই যে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই। আন্তর্জাতিক মানে যে ধরনের ইকুইপমেন্ট থাকার কথা, ফায়ার সার্ভিস নিয়ে যেভাবে কাজ করার কথা, সেটা ইকুইপমেন্ট না থাকার কারণেই দেরি হচ্ছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি নিহত হচ্ছে, আহত হচ্ছে। বিষয়টা কি তাই? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন আপনার কাছে পাচ্ছি। ফায়ার সার্ভিসের হাসপাতালের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই, এটা স্বাভাবিক বিষয়। এটার কার্যক্রম আমাদের চলমান, আমরা প্রতিনিয়ত আমরা পরিদর্শন করে যাচ্ছি। যেহেতু কেমিক্যাল গুদামটা তালাবদ্ধ অবস্থায় ছিল, যখন এই আগুন লাগছিল তখন তালাবস্থায় ছিল, আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই, তারপরও আমরা পুরোপুরি অগ্নি নির্বাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক
ছিল কিনা। না, মালিকরে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোনো তথ্যই আমরা পাই নাই। এই বিষয়ে আপনার একটু অপেক্ষা করেন, আমাদের একজন টিচার আসতেছেন, আমাদের অপারেশন স্যার আসতেছেন, তারা ব্রিফিং আপনাকে দিবেন। এরকম কেমিক্যালের ঘটনা কি আপনাদের এবারই প্রথম? আমরা বিভিন্ন সময় কেমিক্যালের আগুন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যে কোনো সময় আগুন নির্বাপন করে থাকে। আগুনের ঝুঁকি থাকবেই, কেমিক্যালে আগুন থাকতে পারে, বিভিন্ন ধরনের আগুন থাকে, কারণ সেটা আগুন থাকে, সেই আগুন আমরা নির্বাপন করে থাকি। অবশ্যই সক্ষম, আমাদের অবশ্যই সক্ষমতা আছে দেখেই আমরা সেফটি বজায় করে আমরা কাজ করতেছি। বিশ্বের মানচিত্রে এমন কোনো দেশ নেই, তবুও সেই দেশ টোরেনজার পাসপোর্ট হাতে হাজির হয়েছেন এক নারী। স্থান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি অর্থাৎ JFK আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি এমন একটি ভিডিও ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে ইন্টারনেট জুড়ে। ভিডিওতে দেখা যায় টোকিও থেকে আগত এক নারীকে নিজের ককেশাস অঞ্চলের এক অজানা দেশ টোরেনজার নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছেন। বিমানবন্দরের কর্মকর্তারা হতবাক হয়ে পড়েন, কারণ সেই পাসপোর্টে ছিল আধুনিক সব বৈশিষ্ট্য, বায়োমেট্রিক চিপ, ত্রিমাত্রিক প্রতিচ্ছবি আর ডিজিটাল যাচাই সুরক্ষা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে অনেকে এটিকে সত্য বলে ধরে নেন এবং রহস্যময় দেশটির অস্তিত্ব নিয়েও আলোচনা শুরু হয়। তবে অনুসন্ধানের পর ভিন্ন চিত্র সামনে আসে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দর কর্তৃপক্ষ এবং একাধিক তথ্য যাচাইকারী সংস্থা নিশ্চিত করেছে JFK বিমানবন্দরে এমন কোনো যাত্রী কখনোই আসেননি। পুরো ঘটনাটি আসলে তৈরি করা হয়েছে AI প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ এটি ছিল পরিকল্পিতভাবে তৈরি একটি ডিপফেক বা ডিজিটাল প্রতারণা। বিশেষজ্ঞরা বলছেন এই ভিডিওটি 1954 সালে টোকিও বিমানবন্দরে প্রচলিত কিংবদন্তি দ্য ম্যান ফ্রম টরেডের আধুনিক সংস্করণ। সেই গল্পেও এক ব্যক্তি নিজেকে অস্তিত্বহীন দেশের নাগরিক দাবি করেছিলেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, AI প্রযুক্তি দিয়ে তৈরি এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট মানুষের বিশ্বাসকে নষ্ট করছে এবং ভবিষ্যতে তথ্য নির্ভর সমাজের জন্য এটি এক বড় সতর্কবার্তা। দর্শক, যে কোনো ভিডিও দেখলে এজন্য অবশ্যই যাচাই করে নেবেন, কারণ কোনটি আসল আর কোনটি AI এই উদাহরণই আপনাদেরকে বলে দিতে পারে। অটোরিক্সার কারণে একটু সমস্যা না, আমরা মনে করেন লাইসেন্স করি, গাড়ির কাগজ করি, আমাকে 50,000 টাকা খরচ হয়। এই খরচ করিয়া আমরা রোডে ঘাটে ঠিক মতো চলতে পারি না। না, তেমন এখন আর আগের মতো ভোগান্তি নাই। এখন আগে যেরকম ভোগান্তি ছিল এখন ওইরকম ভোগান্তি নাই, এখন মোটামুটি ভালোই চলে, কিন্তু বাইক হয়ে গেছে অনেক বেশি। নেট করছি যে গাড়ির ক্যাশ টোকেন আর বাড়াবো না। অতিরিক্ত বাইক হওয়ার কারণে এখন মনে করেন যে ভাড়ার মধ্যে একটা কম্পিটিশন আসছে। অটোরিক্সা উঠবে, তারপরে গাড়ি কাগজ করবো, এখন এরকমই চলবে। গাড়ি 100 টাকা ভাড়া 50 টাকায় যায়, কেউ 60 টাকায় যায়। অটোরিক্সার কারণে একটু সমস্যা না, আমরা মনে করেন লাইসেন্স করি, গাড়ির কাগজ করি, আমাকে 50,000 টাকা খরচ হয়। এই খরচ করিয়া আমরা রোডে ঘাটে ঠিক মতো চলতে পারি না। আর এই রিক্সাওয়ালারা আমাকে ভাঙিয়ে ফেলে। আমরা পরবর্তী নেট করছি যে গাড়ির ক্যাশ টোকেন আর বাড়াবো না। কিসের জন্য বাড়াবো না? আমরা বাড়ায় যদি গাড়িতে না চালাইতে পারি, আমাকে বাড়ায় লাভ কি? আমরা বাড়াবো না। ওই অটোরিক্সা উঠবে, তারপরে গাড়ি কাগজ করব, এখন এরকমই চলবে গাড়ি। এখন যদি সরকারে যদি এটা যদি অটোটা বন্ধ করে, তাহলে গাড়ির কাগজে ক্যাশ টোকেন করবো, এছাড়া করবো না। এর মধ্যে কি আপনাদেরকে ট্রাফিকে ধরে কিনা? আর সারাদিনই ধরে। সেদিন একটা মামলা গেছে 2,000 টাকার, একটু পরপরই পাত দিলেও ধরে, হাঁটতে গেলে মুততে গেলে ধরে, কিন্তু একও ধরে না। সমস্যা এই জায়গায় কত সমস্যা হইতে আছে না, গাড়ি ভাঙতেছে, অটোর জন্য গাড়ি ভেঙে গেছে, এই গাড়ি ঠিক করতেছি আমরা, আর কাগজ করবো না গাড়ি ঠিক করবো বলেন আমারে। আর এই জন্য আমরা সুষ্ঠু একটা বাংলাদেশ চাই, যেন অটোটা জানি ভিতরে থাকে, বাইরে জানি না আসে। ঠিক আছে, সরকার পরিবর্তন হওয়ার কারণে আগে অটো উপরে উঠতে পারতো, সরকার কত ভালো কাজ করতো না, আমি লিখি ভালো আসছিল। সুষ্ঠু নির্বাচন, সুন্দর একটা বাংলাদেশে সুন্দর একটা মানুষ আসুক, বুঝছেন? আমি বুঝি না, বিএনপিও বুঝি না, যে রাষ্ট্রটা সুন্দরভাবে চালাইতে পারবে সে আসুক। না, তেমন এখন আর আগের মতো ভোগান্তি নাই। এখন আগে যেরকম ভোগান্তি ছিল এখন ওইরকম ভোগান্তি নাই, এখন মোটামুটি ভালোই চলে, কিন্তু বাইক হয়ে গেছে অনেক বেশি। অতিরিক্ত বাইক হওয়ার কারণে এখন মনে করেন যে ভাড়ার মধ্যে একটা কম্পিটিশন আসছে। এই কম্পিটিশনের কারণে ভাড়াটা কমে গেছে। এখন কেউ 100 টাকা ভাড়া 50 টাকায় যায়, কেউ 60 টাকায় যায়। আরেকজন বসে আছে, সে ভাড়া পায় না, কিন্তু আরেকজন মনে করেন যে কম টাকা দিয়ে মারতেই আছে। কেউ চাকরির পাশাপাশি করে, দেখা গেল যে চাকরির পাশাপাশি করতে গেলে সে আসা যাওয়ার পথে লোক নিয়ে যাইতেছে, আসতেছে। কিন্তু যারা আসলে এটার উপরই নির্ভরশীল তাদের জন্য সমস্যা। অ্যাপসে আছে, অ্যাপসে তো মনে করেন যে 100 টাকা টিপ মারলে আপনার 20 টাকা 25 টাকা করে দিতে হয়। আবার যাত্রীরাও তো অনেকে অ্যাপ শেয়ার করে না, বুঝছেন? অনেকে কন্টাক্টে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর সবাই ওই রকম মোবাইল ব্যবহার করে না, কেউ অ্যাপস ইউজ করে না।
নির্বাচন সুস্থ হইলে ভালো হবে, জনগণের শান্তি পাবো। আমও করি যে এবার বছর যেন ভোটটা দিতে পারি। কিন্তু আমি চাই যে ব্যাটারি গাড়িগুলা কমায় দিক, যেগুলো প্রতিবন্ধী লোক এগুলার কাছে থাক, আর যেগুলো সুস্থ আছে ভালো আছে হাত পা ঠিক আছে তাদের কাছ থেকে উঠাইলো। আশা করি নির্বাচন সুস্থ হবে, নির্বাচন সুস্থ হইলে ভালো হবে, জনগণের শান্তি পাবো। এতদিন তো ভোট দিতে পারে না, এবার বছর আলা ভোট দিতে পারবো আশা সবাই করে। আমও করি যে এবার বছর যেন ভোটটা দিতে পারি। যে সরকারি আসুক, আসলে তোরা এই যে এখন বর্তমান যুগে দেশের পরিস্থিতি খুব খারাপ। ঢাকা শহরে বিদ্যুৎ পাওয়া যায় কিন্তু দেশ অঞ্চলে বিদ্যুৎ পাওয়া যায় না, বিদ্যুতের সংখ্যাটা কিন্তু অতি অল্প। দেশ গ্রামে সকালে যদি কারেন্ট যায় বিকালে আসে, কিন্তু এই বিদ্যুৎগুলো যাই কই। কিন্তু আমি চাই যে ব্যাটারি গাড়িগুলা কমায় দিক, যেগুলো প্রতিবন্ধী লোক এগুলার কাছে থাক, আর যেগুলো সুস্থ আছে ভালো আছে হাত পা ঠিক আছে তাদের কাছ থেকে উঠাইলো। প্রতিবন্ধীদের কাছে থাকলে তোর দুঃখ নাই, কিন্তু ভালো মানুষও চালাইতে আছে 40 টাকার ভাড়া 20 টাকাতে জায়গা, কিন্তু বাংলা রিক্সা যারা চলা তারা তো অসহায়। আমার একটা কথা যে অটোগুলো বাইর হয়েছে, আজকেও আমার গাড়ির লোক 3টা অটো বাজাই দিয়েছিল, কিন্তু তারপরেও ওদের বইলেও কিছু হবে না। ওরা অটোর গাড়ি ওরা ব্যাটারির জোরে যায়, আমরা তো আর ব্যাটারির জোরে যাইতে পারি না। এজন্য আমাদের ছেপে আমরা যাই, ওরা তো তামানো সামান্য গাড়ি ফুরুত করে ঢোকাই দেয়। প্রাইভেট কার আছে না বাংলা রিক্সা আছে না মোটর সাইকেল আছে, ওরা ওদিক তাকায় না, যেমনি মন চায় এমনি চালা। সবাই ঝুঁকির মুখে আছে, জনগণ ঝুঁকির মুখে আছে। একজন মানুষ হাইটে যাইতেছে, একজন মানুষ যাইতেছে সামান্য ঠাস করে অটো ঢোকাই দেবে, সে তো আর জানে না যে অটো আসতেছে, তো গায়ের উপর লাগে যায়, নাইগে গেলে তো ওরা কিছু কর আগে গেছে গা, তো ওরা কী কইব। আর বাংলা রিক্সা যারা চলা ওরা হিসাব করে যায়, সামনে একটা মানুষ পার হইতেছে, ওই মানুষটা কেমনে পার করে নিয়ে যান লাগবো ওইটা ওই সিস্টেম করে যায়। ওরা তো আর তা করে না, যে ওরা মানুষই মরলো না বাঁচলো পিছন দিক তাকায় না। চিংগুলা ই করার জন্য অটোগুলা একটু সিস্টেমে করে ভাগ করেও যদি দেয়, এই এলাকার অটো রিক্সা এই এলাকায় চলবো, ওই এলাকারগুলো ওই এলাকায় চলবো। এরকম করলে তোর যানজটও কম হবে, মনে করেন যে অ্যাক্সিডেন্টও কম হবে। লীগের আমলে এখানে আমাদের থেকে টাকা নিত, 100 টাকা করে নিত, এজেন্ট ছিল ওই সরকারের, বুঝছেন? এখন তো নাই, এখন নেয় না এটা। এখন অনেক ভালো আছি, ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো আছি, ভালো মানি একবারে মানি বেশি ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূস হওয়ার পরের থেকে অনেক ভালো চলতেছে দেশ। কিছু কিছু জায়গায় দুর্নীতি চলতেছে, কিছু কিছু লুটপাট করতেছে, এটা ঠিক আছে, এটা মানি পদক্ষেপ নিতেছে দলের প্রার্থীর থেকে। মনে হয় কিছু আওয়ামী লীগ কিছু বিএনপির ফুলাফাইন চাঁদাবাজি করতেছে, কিন্তু এটা তারেক রহমানে ওইখান থেকে লন্ডন থেকে এখানে নির্দেশ দিয়া এদেরকে বহিষ্কার করে দিতেছে। বর্তমান সব কিছু ভালো, সব কিছু ভালো মানি পুরো ভালো। আপনার তরকারি অবস্থা আছে, চাউল অবস্থা আছে, সব কিছু ভালো আছে। আওয়ামী লীগের আমলে তো সব কিছু দলিল বাস, একটা বিল্ডিং করতে চাইলে ওই বাসে আওয়ামী লীগের থেকে নিতে হতো। আমার বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়া, আওয়ামী লীগের ছেলেদের থেকে নিতে হইতো। আমি 14 বছর দেশে যাইতে পারি নাই আওয়ামী লীগের পোলাপাইনের কারণে। এখন এরা সব বাকি গেছে, এখন দেশ ভালো আছে। পরবর্তী সরকার যদি গঠন করে, আমার মনে হইতেছে বিএনপি সরকার হওয়ার সম্ভাবনা বেশি। তারেক রহমানের এই যে ইয়ংম্যান যারা আছে এরা সবাই ভালোবাসতেছে। প্রশাসন এখন ভালো চলতেছে। প্রশাসন মনে করেন আগে যে হস্তক্ষেপ করতো, গাড়ি ধরে টাকা পয়সা নিত, এখান থেকে চাঁদা উঠাইতো, এখন তো নাই। এটা এটা চেয়ে ভালো না। আওয়ামী লীগের আমলে তো এখন নিয়ন্ত্রণ করতো। এই ওয়ার্ডের মনে করেন একটা আওয়ামী লীগের নেতা ছিল, এরা টাকা উঠাইয়া পুলিশেরই কিছু দিয়েছ, কিছু এরা খাইতো। এখন তো এটা নাই, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন পরে যদি বুটের পরে কী হয় এটা তো জানি না, এটা হচ্ছে কথা। আমরা ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো পাইতেছি, আর খাইয়া দাইয়া অনেক ভালো। এখন আগের মতো লুটপাট এটা নাই। না সিন্ডিকেট করে না করে এটা তো জানি না। এখন তো এটা মনে করেন এখন সরকার তো বিএনপি সরকার আসে নাই, জামাত ইসলামও আসতে পারে, বিএনপি আসতে পারে, অন্য দল আসতে পারে। এখন বিএনপি আসবে তো এটা কোনো গ্যারান্টি নেই, কারণ এটা জনগণ যদি বিএনপি যদি চায় তাহলে সরকার গঠন করতে পারবো। এখন ফেব্রুয়ারিতে তো নির্বাচন দিবে বলছে। এখন তো ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত আমাদের চট্টগ্রামের। এখন এত কথা মুখে যেটা বলতে এটা তো এটা লন্ডন মনে করেন লন্ডনে গেছে, ইটালি গেছে, ফ্রান্সে গেছে, এদেরকে বলছে বড় বড় প্রধানমন্ত্রীদেরকে এদেরকে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশ থেকে যাইয়া বাইরে যাইয়া যখন এটা বলছে, অবশ্যই নির্বাচন হবে ফেব্রুয়ারি, আমরা বিশ্বাস করি।
ভাই যে সরকারি সবাই আমাকে একই, এখন আছে জামাতি, নিয়ত আছে জামাত, বসে আছে মনে হয় যে ইনকাম কম, লোকজন সংখ্যা কম, এই কারণে ভাই যে সরকারি সবাই আমাকে একই, কারা দুষবো, সবাই আমরা এড়াই। এখন আপনি দুষলে আপনিও করবেন আমার, ওই খালেদা দুষলে খালেদা গো আমারে, কাজে কাজে আমরা কোনোটা দেন, আমরা সবার মধ্যে আছি। এখন আছে জামাতি, নিয়ত আছে জামাত। যে মনে করি তাহলে বলে অবৈধ ভাই এই করলে আমেরিকা তো দিবেই, আমি যদি অপরাধ করি আমারও দিবে, আজকাল যারা ডান মনে করেন যে অপরাধ করে তারা দিবে। এই যে মনে করেন যে সিরিয়াল ধরে রয়েছি, এই যে সিরিয়াল ধরে রয়েছি, আর আমার যদি অপরাধ আমারও দিবে। এই যে জোর কাজ যায়, অনেকে জোর কাজ যায় ই করি, তাহলে পুলিশে ই করবে না, হয়রানি করবে না। এই কারণে আমরা নিজেরা রিক্সায় আলাদা ভালো না, রিক্সার কারণে আমরা মনে হয় যে ড্রাইভারের কারণে কিছু কিছু ড্রাইভারের কারণে আমার এই অবস্থা। আমরা সমাধান কি করবো, সমাধান আল্লাহ মনে হয় যে যা 10 দিনে যা করো আমরা তাই করবো। রোড আমাদের করে দিলে মনে হয় যে ভাগ করে দিলে এটা ভালো হয়, ভাগ করে তো দিতে আসছে না। আপনাদের একটা কথা কম, আপনি এই রুটটা দিয়ে দেন, আমি রোড দিয়ে যারা চলা করবো আবার রিক্সা আড়ায় ঢুকাবো। এই কারণে আমাদের যানবাহনের অসুবিধা, এই অবস্থা। আমরা নিজেরাই ভালো না। আমরা যেভাবে প্রত্যাশা করছিলাম একটা বিপ্লবের পরে, এত রক্তপাতের পথে, এত প্রাণের বিনিময়ে, এবং এই বয়সের সকল শ্রেণী পেশা মানুষের চাহিদা অনুযায়ী তারা কিন্তু সেটা 20 ভাগও করতে পারে না, অথচ তারা ইচ্ছে করলেই শতভাগই করতে পারত। যে জনগণের সাথে মিশে, জনগণের কথা জানে, জনগণের সাথে মিশে, জনগণকে নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে চিন্তা করে, নিজের স্বার্থ অথবা নিজের চরিত্র অথবা লোভ লালসার ঊর্ধ্বে উঠে আমাদের এই দেশকে ভালোবাসে, সেরকম শাসক দরকার। এবং এর সাথে সাথে তার লেখাপড়া থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে তার যে সকল যোগাযোগ ব্যবস্থা, যে সরকার, যে দলের অথবা যে ব্যক্তির বা যে গোষ্ঠীর আছে, তাদেরকে আসতে হবে। না আসলে আমাদের মতো একটা জনবহুল দেশে জন অরণ্য হয়ে গেছে। আমরা এদেরকে, এই জনগণ কিন্তু অ্যাসেট, সম্পদ, আমরা সম্পদ বানাতে পারছি না। আমরা আজকে এই কারণে কিন্তু আমরা এই দেশের মধ্যে এরকম অরাজকতা, আইন শৃঙ্খলা বিঘ্ন, অনিয়ন্ত্রিত, এবং মানুষ কিন্তু কর্মঠ, আমাদের দেশের মানুষ কর্মঠ, কাজ করে খেতে চায়, বাঁচতে চায়, কিন্তু আমরা আসলে কাজ দেই না, কাজের পরিবেশ দেই না, এবং সেটা আমাদের যে শাসক ব্যবস্থা তারা সেটা চিন্তাও করে না। তারা শুধু নিজেদের চিন্তা করে বিধায়, এবং মানুষের কথা ভাবে না, নেয় না, বুঝতে চেষ্টা করে না, বিধায় আমরা আজকে এরকম একটি পর্যায়ে করে আসছি। 5ই আগস্টের আগে আইন শৃঙ্খলা বলেন আর আমরা সাধারণ জনগণই বলেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা একেবারেই পুতুল ছিলাম। এখন আমরা দোষাতে পারি যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তারা ওত নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করছে। জনগণ ওত নিয়ে কিন্তু এই আপনার জনগণ হয় না, জন্মগতভাবে এই দেশের নাগরিক। তো সুতরাং এই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সিভিল প্রশাসন অথবা সামরিক প্রশাসন বা বেসামরিক প্রশাসন বা যে কোনো প্রশাসনে বলা হোক না কেন, তারা কিন্তু একটি সরকারের তর্বিবাহক ছিল, যার কারণে দেশে এত অরাজকতা, এত ভয়ঙ্কর একটা ভূমিধস ক্ষয়ক্ষতির মধ্যে আমরা ছিলাম। আর এরপরে যে কথা বললেন 5ই আগস্টের পরে, এই 5ই আগস্টের পরে এখনও এই ব্যবস্থাপনাটা যেটা সাজায় রেখে গেছে, এটা যে কেউ এসে আপনার ভিন্ন আঙ্গিকে, যেটা জনগণ চাইছিল, যেটা বিপ্লব চাইছিল, অভ্যুত্থান চাইছিল, যেটা ছাত্ররা চাইছিল, সাধারণ শ্রেণী পেশা মানুষ, কৃষক শ্রেণী জনতারা, তাদেরকে তারা প্রথমের দিকে একটা আশা দিছিল, কিন্তু সে আশার ঘুরে বালি, আমরা সে আশার সামান্যতম কোনো কিছু দেখতে পাচ্ছি না, জনগণও পাচ্ছে না সুফল, যার জন্য আমাদের জন্য বেশ কষ্টদায়ক এখন জীবন ধারণ করা, স্বাভাবিকভাবে চলাফেরা করা। দেশের প্রেক্ষাপট আপনার নিশ্চয়ই জনগণের মতামতের ভিত্তিতে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় একটা ভোট, যেটা খুবই জরুরি, জনগণ তৈরি করবে তার নেতৃত্ব, ওই নেতৃত্ব আসে জবাবদিহিতার সাথে সে আইন করবে, দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে এবং মানুষকে সেবা দিবে, জনগণকে ভালো রাখবে। আর 20% বাড়ি বাজারে দিতে সরকারের দলে সচিব আমলারা এগুলো করতেছে সব। এই দেশের আমলা সচিব একটাও টিকে থাকতে পারবে না,
শিক্ষকের সাথে ছাত্র, জনতা, অভিভাবক সব আসবে। এই গাড়িগুলো আটকে দিয়েছি, সরকার বুঝুক। সরকার মনে করে শিক্ষক রাস্তায় এসে আন্দোলন না করলে কিছু দিব না। কেন? এখন আগে যা ডক্টর ছিল একজন ডেলিভারি রুগী বাঁচাইতে যাবে, সেই জন্য ছাড়ছি, অন্য আর কাউকে ছাড়বো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন যে এনসিপি সহ বিভিন্ন নেতারা তারা আমাদেরকে একত্রতা ঘোষণা করেছেন। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না। আমাদের সাথে বিগত 2 মাস ধরে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা সাপেক্ষে 20% বাড়ি ভাড়ার দাবি মেনে নিয়েছিল, কিন্তু তারা তাদের সেই কথা আজও রক্ষা করেনি, প্রজ্ঞাপন দেয়নি। আমরা বারবার তাদের সাথে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা আমাদের কোনো কথা শোনেনি। তাই আমরা সারা দেশের শিক্ষক সমাজ বর্তমানে ঢাকায় অবস্থান করছি এবং ঢাকায় আমরা এই আন্দোলনে এসেছি শুধুমাত্র 20% বাড়ি ভাড়া, যেটা অত্যন্ত নগণ্য। আমি 12,500 টাকা বেতনে চাকরি করি, সহকারী শিক্ষক। আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলা, আমি চাকরি করি চুয়াডাঙ্গা জেলায়। আমি 12,500 টাকার 20% হলে 2500 টাকা হয়। আমি কি করে এই 2500 টাকা দিয়ে বাসা ভাড়া চুয়াডাঙ্গা জেলায় পাবো, সেটা আমার বোধগম্য নয়। এই দেশ 24-এর বিপ্লব হয়েছে একমাত্র ভারতের আধিপত্য বিস্তারকে রোখার জন্য। 1971 এবং 24 দুটোটাই সম্পূর্ণ পুরাই আলাদা। 1971-এর স্বাধীনতা যুদ্ধ সেটা ছিল আমার ভিন্ন একটা দেশের সাথে। সেই দেশটা আমার উপরে সব কিছু চাপিয়ে দিয়েছিল, জুলুম, অত্যাচার যা আছে সব। আমার দেশের সম্পদ তারা নিয়ে যেত, আমার দেশের মানুষের সরকারি চাকরি হইতো না। নানান বিভিন্ন কারণে সেই যুদ্ধটা সংগঠিত হয়েছে, আমরা তাদের থেকে পৃথক হইতে পারছি। আমাদের সেখানে লক্ষ লক্ষ মা বোন ভাই তারা শহীদ হয়েছে, তারপর আপনার সম্ভ্রম দিছে মা বোনরা। আর 24-এর ব্যাপারটা হয়েছে যে এক ধরনের সরকার যেটা ভিন্ন একটা রাষ্ট্রের প্ররোচনায় তাদের প্রভাব আমাদের দেশের উপর চাপায় দেওয়ার জন্য সেই চেষ্টাটাই তারা করছে গত 15, 16, 17 বছর। যে ইন্ডিয়ার প্রশ্নে তারা আপোষ ছিল, নিজের দেশের স্বার্থ রক্ষার চেয়ে ইন্ডিয়ার স্বার্থ রক্ষায় তারা বেশি ব্যস্ত ছিল। প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু এতটুকু বলতে পারি যে এই 24টা হওয়াটা খুব জরুরি ছিল। কারণ একটা দেশ এইভাবে আসলে চলতে পারে না। আমরা ইন্ডিয়াকে অবশ্যই আমাদের বর্ডারে যেহেতু আছে আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখতেই পারি। স্বাধীনতার পরের থেকে এই পর্যন্ত বিভিন্ন সরকার কিন্তু আসছে। আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার যেভাবে উলঙ্গ হইয়া ইন্ডিয়াকে যেভাবে সাপোর্ট করেছে বা তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে, অন্য কোনো সরকার তো এরকম করে নাই। কেন সেই সরকারগুলো কি এই দেশের সরকার পরিচালনা করে নাই? অবশ্যই করছে। ইন্ডিয়া থেকে তো সে সহযোগিতাও পাইছে। কিন্তু এখন দেখতে হবে যে ইন্ডিয়ার এত বিভিন্ন প্রভাব এখানে করার সুযোগ করে দেওয়া আওয়ামী লীগের একটাই কারণ ছিল যে তারা ভিন্ন একটা দেশের প্রভাবকে এখানে কাজে লাগিয়ে তারা নিজেরা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে। মূলত এটাই ছিল কারণ। সেদিক থেকে আমি মনে করি যে 24টা এটা বাংলাদেশের নবযুগের একটা সূচনা হয়েছে গণতন্ত্রের জন্য। এদেশের মানুষ কিন্তু গণতন্ত্রের প্রেমী। আপনি হয়তো প্রেক্ষাপট যদি দেখেন, 1971 সালেও কিন্তু সেই যুদ্ধ কিন্তু শুধু গণতন্ত্রের জন্য হয়েছিল। যে সেখানে যখন নাকি এই যে আওয়ামী লীগ বিজয় অর্জন করে, তার হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যই কিন্তু সেই যুদ্ধ হয়েছে। কিন্তু 71 পরবর্তী সময়ে যেভাবে করে এটাকে ভিন্নভাবে চাপায় দেওয়া হয়েছে দেশের জনগণের উপরে, যে একটা সেকুলারিজমের জন্য এই দেশ স্বাধীন হয়েছে, এগুলো আসলে ভুল। এই দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছে। 24টাও সেম। আজকে 24-এর এই বিপ্লব হওয়ার পরেও আজকে যেভাবে ধর্মান্ধ বলেন বা আপনার ধর্মকে কেন্দ্র করে এই দেশের মানুষকে যেভাবে চাপায় দেওয়ার চেষ্টা করতেছে, যে এই দেশ 24-এর বিজয় হয়েছে, বিপ্লব হয়েছে ধর্মের জন্য, হ্যাঁ, মৌলবাদীদের উত্থানের জন্য, এইটা আমি মনে করি এটাও ভুল। এই দেশ 24-এর বিপ্লব হয়েছে একমাত্র ভারতের আধিপত্য বিস্তারকে রোখার জন্য। বাস এতটুকুই। এই দেশের জনগণ এটা পছন্দ করে না যে আমার দেশের ডিসিশন আমি নিব। আমার দেশের ডিসিশন ভারত কেন নিবে? আমার দেশের সরকার আমি নির্বাচিত করব। আমার দেশের সরকারকে কেন শেল্টার দিবে ভারত? আমি মনে করি আধিপত্যকে রোখার জন্যই এই 24-এর বিপ্লব। এটা কোনো ধর্মগোষ্ঠী, কোনো ধর্মান্ধ গোষ্ঠী, কোনো ধর্ম এই দেশে চাপায় দেওয়ার জন্য বা ধর্মীয় উত্থান বোঝানোর জন্য আসলে এই বিপ্লব হয় না। এটা চাপায় দেওয়া হচ্ছে ঠিক 71-এর মতো। 71-এ যেরকম সেকুলারিজমকে চাপায় দেওয়া হয়েছিল,
এখন 24-এর পরে এই ধর্মান্ধ গোষ্ঠী এই ধর্মকে চাপায় দেওয়ার একটা অপচেষ্টা করতেছে, কিন্তু আশা করি ইনশাল্লাহ সেটা এই দেশের মানুষ কখনো গ্রহণ করবে না। এই দেশের মানুষ যদি আওয়ামী লীগের বিতাড়িত করতে পারে, এই দেশের জনগণের আপনার বিপক্ষে গিয়ে যারাই কোনো কিছু চাপানোর চেষ্টা করবে তাদেরকেও এই দেশের জনগণ রুখে দেবে ইনশাল্লাহ। কারণ এই দেশের জনগণ মুক্তিকামী জনগণ, এরা হয়তো সময় দেয় কিন্তু দিন শেষে কিন্তু ছাড়ে না। আওয়ামী লীগকে যেহেতু ছাড়ে নাই, আর কাউকে ছাড়বে বলে আমার মনে হয় না। সো এই যে পাশে আপনার জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে ইন্টারিম যে সরকারকে এদের ছাত্র জনতা যে তাদেরকে বসিয়েছে নিয়েছে, সে ছাত্রদের যে একটা দায়িত্ব ছিল, যে একটা চাওয়া ছিল, সে চাওয়াটা আমার কাছে মনে হয় যে সে ফুলফিল করতে পারে নাই। এই 1,47,000 বর্গ কিলোমিটার আমাদের যে দেশ, এই যে একটা পরিসীমানা আমাদের, আমরা মনে করি, আমরা ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা করে আসছি, এই সীমানা এখন এখান থেকে যদি একজন কেটে আরেক জায়গায় দিয়ে দেয়, এটা আসলে তো মানে আমাদের অবশ্যই চাওয়ার হবে না। আমার দেশে যে সমস্ত শিক্ষিত ছেলেপেলে বেকার আছে, আপনি দেশের বাইরে দেওয়াটা আমি এই পক্ষে আমি সমর্থন করি না। কেন করি না? তার কারণ হচ্ছে আমার দেশের এখন কোথায় অবস্ট্রাগল আছে, কোথায় সমস্যা আছে আপনি সেটা দেখেন। আপনার এত বেকার পড়ে আছে। আমরা কয়েকদিন আগে একটা জার্নাল আমরা পড়েছি, সেই জার্নালে আমরা দেখেছি যে আমাদের একটা ওয়েস্ট আপনার আফ্রিকান, যেটা পশ্চিম আফ্রিকার একটা হচ্ছে জার্নাল ছিল, সেখানে বলছেন যে দেশের জীবাশ্ম জ্বালানি, দেশের হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি, আপনার জলবিদ্যুৎ প্রকল্প, এই জিনিসগুলোকে তারা হচ্ছে কীভাবে ম্যানিপুলেট করে আরও স্ট্রং করা যায় এবং এই জায়গায় বেকারদেরকে কীভাবে ইনভলভ করা যায়, শিক্ষিত বেকারদেরকে কীভাবে কনভার্ট করে ইনভলভ করে কাজে রূপান্তর করা যায়, এবং তাদের দেশে যে এফডিআই বলি আমরা, যে বিদেশি কর্মসংস্থান বা বিদেশি যে ঋণের বিষয় থাকে, এই জিনিসগুলো তারা কীভাবে নির্মূল করতে পারে। কেন পারে? তার কারণ হচ্ছে সেই জন্য হচ্ছে তারা একটা জার্নাল প্রকাশ করেছে। সো আমি ওই কথার উপরে ব্যক্ত রেখে আমি বলতে চাচ্ছি যে আপনার দেশে যে অবস্ট্রাগলগুলো আছে আপনি সেগুলোকে আগে ফোকাস করেন। আপনার দেশে করিডোর বলেন, আপনি সেন্ট মার্টিন আরেক ইতে দিয়ে দিবেন, আসলে দিস ইজ নট ফেয়ার। এবং আমাদের যে সাধারণ মানুষ হিসেবে আমরা চাই কীভাবে সেন্ট মার্টিনটাকে আমাদের এই সাথে যোগাযোগটা কীভাবে আরও ভালো করা যায় এবং কীভাবে এটা আমাদের দেশের ভিতরে একটা সুন্দরভাবে একটা অবকাঠামো, একটা স্ট্রাকচারাল ওয়েতে এটাকে ম্যানিপুলেট করা যায়, সেই দিকে আপনি চিন্তা করেন। আপনি আরেকজনকে দিবেন বা আমাদের দেশের একটা সম্পদ, দিস নট ফেয়ার। এটার আমি পক্ষপাতিত্ব না। কীভাবে কনভার্ট করতে পারবেন যুব শক্তিকে, কীভাবে কনভার্ট করতে পারবেন আমার দেশের যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলোকে কীভাবে ভালোতে রূপান্তর করতে পারবেন, সেই দিকে আমি মনে করি অভ্যন্তরীণ এই সরকারকে আমি মনে করি এই ব্যাপারে ফোকাস করা উচিত বলে আমি মনে করি। এখন এই যে আমি আমার প্রিভিয়াস আনসারে কিন্তু আমি কথাটা আমি বলেছি যে এই যে রিসেন্টলি এটিওর যে পরীক্ষা প্রশ্ন ফাঁসের যে বিষয়টা থাকে, একটা ছেলে কত কষ্ট করে পড়াশোনা করার পর পরীক্ষার হলে বসে, অনেক প্রিপারেশন নিয়ে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষার হলে বসে। এখন সেখানে যদি সে দেখে প্রশ্ন ফাঁসের মধ্যে একটা বাজে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তখন তার মনোবল কিন্তু হেরে যায়। সো এই যে পাশে আপনার জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে ইন্টারিম যে সরকারকে এদের ছাত্র জনতা যে তাদেরকে বসিয়েছে নিয়েছে, সে ছাত্রদের যে একটা দায়িত্ব ছিল, যে একটা চাওয়া ছিল, সে চাওয়াটা আমার কাছে মনে হয় যে সে ফুলফিল করতে পারে নাই। এই জায়গা থেকে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কোনো অংশে ব্যর্থ। ঠিক আছে, তো আমি এটাই বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা আপনাদের এই নির্বাচনের আগের সময়টাতে আপনাদের যে ইশতেহারগুলো ছিল অথবা আপনাদের যে অবস্ট্রাগলগুলো ছিল, অবস্ট্রাগলগুলোতে আপনারা জোরদার করেন এবং আমাদের দেশের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে আপনারা নিরূপণ করার চেষ্টা করেন বলে আমি আশা রাখি। আমরা যাই বলি না, কারণ অনেকে 71 বলে, 71-এর চেতনার একটা বিষয় থাকে। এখন ওই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম না, যে আপনি অতীতে কী হয়েছেন সেটা কথা না, আপনি বর্তমানে কী আছেন, আপনি ভবিষ্যতে কোথায় যাবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই যে আমি বললাম আমার পেটে খাবার নেই, আপনি যদি চেতনার কথা বলেন, চেতনা তো আপনার পেট ভরাবে না। আপনাকে প্রপার কাজ করতে হবে, আপনাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, আপনাকে দেশের কথা চিন্তা করতে হবে। এখন কথা হচ্ছে জামাত তাদের জায়গা থেকে তাদের নির্বাচনী ইশতেহার বা তাদের পরবর্তী সময়ে তারা যখন নির্বাচিত যদিও হয়, তাহলে তারা মানুষের জন্য কি করবে এবং তারা বাকি যে দলগুলো আছে, অর্থাৎ আপনি বাকি যেই দলগুলোর কথা বিএনপি বলেন বা আরও যে সমস্ত দলগুলোর কথা বলেন, তাদেরকে তারা কিভাবে গ্রহণ করে এবং তাদেরকে তারা পরবর্তীতে একই সাথে দাঁড় করিয়ে তারা কি চলতে পারবে কিনা, এই বিষয়টাও কিন্তু তাদেরকে ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে সচেতনতা। এখন নির্বাচনে তারা আসলে কি হবে না হবে, আমি চাই যে আমি আগে একটা কথা বলতে, যেই দলই আসুক না কেন সে যেন আমার মৌলিক অধিকারগুলো আমার ঠিক রাখে। এতে আমি স্বাভাবিক মানুষ, সাধারণ স্টুডেন্ট হিসাবে আমার যেই জিনিসগুলো আমার প্রাপ্য পাওয়া উচিত, সেই জিনিসগুলো সে যদি আমাকে দেয়, তারা যদি আমাকে দেয় তাহলে থামস আপ। আর যদি সে সেটা না করতে পারে, ব্যর্থ হয়, তাহলে তাদের সেই আগের মতোই যদি তারা একই ধাঁচে একই পথে চলাফেরা করে, তাহলে আমাদের তাদের পক্ষপাতিত্ব বা তাদেরকে সাপোর্ট করা আমার অবশ্যই উচিত হবে না।
আপনার যে জায়গায় বাধা সৃষ্টি করে ওই জায়গায় যদি আমি বাধাটা ওভারটেক করে আসি তখন তো আমার ভোগান্তি হইতেই হবে। তাড়াতাড়ি যাইতে পারতেছে, ভাড়াও একটু কম পাইতেছে, এই কারণে ওই অটো রিক্সার চাহিদাটা বেশি। ভিআইপি রোড করে ওইটাতে উঠলে তখন ডাম্পিং দেয়। তার মানে ঢাকা সিটির জন্য এই গাড়ির না। এখন অটো যেভাবে বৃদ্ধি হয়েছে এইভাবে তো পাওয়ার রিক্সায় যাত্রী নাই না, আগের থেকে আমরা যে ভাড়া মারছিলাম হাফ বেলা যেটা মারছিলাম এখন সারাদিনও সেটা হয় না। সকালবেলা যে ভিআইপি রোড ওইদিকে উঠতে দেয় না, মহল্লায় থাকতে হয়। আবার এই যে এদিকে কারণ বাজার এদিকে যাওয়া যায় না। আপনার যে জায়গায় বাধা সৃষ্টি করে ওই জায়গায় যদি আমি বাধাটা ওভারটেক করে আসি তখন তো আমার ভোগান্তি হইতেই হবে। হয় যে সকালবেলা যেটা কইলাম যে 9টা-10টার সময় অফিস টাইমে যেটা আর কি বলে ওই অফিস টাইমের সময় ওই ভিআইপি রোড করে ওইটাতে উঠলে তখন ডাম্পিং দেয়। ভিতরে থাকা উচিত, মেন রোডে না আসলে তো যে হারে রিক্সা বাড়ছে এই হারে তো উপরে না আসলে তো ইনকাম নাই বলতেও চলে, দিন হাজিরা হয় না। সরকারের কাছে চাই যে কোনো একটা মানে সিগন্যাল যে ভিআইপি রোড, ওপারে ভিআইপি নাই এপারেও ভিআইপি নাই, খালি মোসরটা ভিআইপি, দুই সাইডের মাঝখানে ওই মাঝখানে আইলেই আটক হয়ে যায়। এটা যদি পারাপার করতে দিত তাই সমস্যার সমাধান হয়। শাহবাগে মাঝে মাঝে সমস্যা হয়, কারণ এই জায়গায় যে কারণ বাজারে একটা সমস্যা, তারপরে আপনার ইয়াতে এই কাকরাইল মোড়ে কষ্ট তো হবই। ঢাকা শহরে এখন আগে চালাইতাম পাওয়ার রিক্সা, এখন অটো যেভাবে বৃদ্ধি হয়েছে এইভাবে তো পাওয়ার রিক্সায় যাত্রী নাই, যাত্রী উঠে না। কিন্তু অটো বন্ধ হয় আবার পাওয়ার রিক্সা চালাবো, যাত্রী উঠে না, বসতে একটু কষ্ট হয়। অনেক সময় দেখা যাচ্ছে একজন কাজ যাইতে দূরত্ব যাওয়া লাগে, ওটাতে তো দূরত্ব যাইতে পারে, তাড়াতাড়ি যাইতে পারতেছে, ভাড়াও একটু কম পাইতেছে, এই কারণে ওই অটো রিক্সার চাহিদাটা বেশি। উশৃঙ্খলভাবে চালায়, ওইটা লাগলে যেখানে লাগবে ওইখানে তো জখম হয়ে যাবে, আর এটা লাগলে কিন্তু অতটা ক্ষতি হবে না। আবার দামি দামি গাড়িগুলো চালাইতে সমস্যা হয় অনেকের, ঢুকায় দেয় এমনিতেই। তার মানে ঢাকা সিটির জন্য এই গাড়ির না, তার মানে এটা ঘনবসতি জায়গা, এখানে অনেক লোকজন চলাফেরা, অনেক গাড়ি চলাফেরা, এটা তো কোনো নিয়ম কারণ নাই, এই কারণে ঢাকা শহরের জন্য এটা ঠিক না। না, আগের থেকে আমরা যে ভাড়া মারছিলাম হাফ বেলা যেটা মারছিলাম এখন সারাদিনও সেটা হয় না। আর অটো গাড়িটা তাড়াতাড়ি যাওয়ার জন্য ওইটাতে ব্যবহার বেশি করে। এটা সরকার চলে যাওয়ার পর থেকে অটো গাড়িটা বেশি বাড়তি হয়ে গেছে, কেউ কিছু বলে নাই, এই কারণে আরও যেখানে খুশি সেইখানে যাচ্ছে। সিএনজির ভাড়া নিয়ে যাচ্ছে 300 টাকার ভাড়া 200 টাকা 150 টাকা যাইতেছে। সবাই পরিশ্রম করিয়ে কাজ করে, কেউ খাবে কেউ পাবে না, তা তো হয় না। এ যাবৎ যারা আইসে গেছে এখন কথা কইতে গেলে তো 200 জায়গা। যা দেখছি আমলিক সরকারি শেখ হাসিনাই ভালো চালাইছে এবং বাংলাদেশে তো সুস্থ নির্বাচন নাই। যদি সুস্থ নির্বাচন হয় তাইলে আমি তো কই অন্য আদার্স যে দলগুলো আছে 20 থেকে 30টা সিট পাবো এখন বর্তমানে। আর আমলিক সরকার যদি নির্বাচন করে এখন সবচেয়ে বেশি সিট পাবে। নিষিদ্ধ তো জামাতে ইসলামীরাও পারছে, নিষিদ্ধ তো আমলিক সরকার জামাতে ইসলামীরাও করছিলে, হয়েছে হয় নাই। তো নিষিদ্ধ করবার কে এটা সরকার থাকলে করার চিন্তা ভাবনা করে, আর নিষিদ্ধ করবো হোক বা না হোক এটা পরের কথা, তাই না? এই নিষিদ্ধ করবার কেন, এই তো নিজে নিষিদ্ধ। দেশটা কোন পর্যায়ে গেছে, এই দেশটার ভালো কে চাইছে? আপনারাও ভালো করেই জানেন যে দেশের পরিস্থিতি কি। আমরা 2-4 কথাই মাইক্রোফোনে কই আর টিভিতে কই, লাভ কি? এই যা পেশাল পারি বহুত কিছু দেখে আইতেছি, শুনে আইতেছি, কোনো লাভ নেই। এটা একটা বড় দল, ভুল করতেই পারে, ভুল আমি করতে পারি, আপনি করতে পারেন, এর বিচার হওয়ার প্রক্রিয়া আছে, বিচার করতে পারে, আইনের মাধ্যমে যাই কিছু করে করবে। কিন্তু একটা অংশ একবারে বাদ করে দিয়ে আর দল করি জামাই দিল কই দিন ধরে একটা আছে বিরোধী দল ছিল, বিএনপি বড় শক্তিশালী দল ছিল, মোটামুটি 5 তারিখের পরে মোটামুটি ভালো ছিল, যতই দিন যাইতেছে ওপরে 10 নামতেছে, এটা একটু এগিয়ে যাইতেছে। আরে নির্বাচন দিয়ে দেওক না, 10টার উপরে সিট পাই কিনা, তাহলে আরো পিবিআর করে গে, পিবিআর নির্বাচন নিয়ে আন্দোলন করতেছে। এই যে রাস্তাঘাট আটকায় কত হাজার হাজার জনগণ, যে ঢাকার সিটিতে 5 কোটির উপরে লোক কর্মসংস্থান, এই বাংলাদেশের মেন প্রাণকেন্দ্র হয়েছে ঢাকা সিটি। এই 2 দিন পর পরে এই রাস্তা ব্লক, ওই রাস্তা ব্লক, আজকে আপনার বনানীতে গেছে 2.5 ঘন্টা সময় লাগছে, পল্টনে গেছে। এই দায়ী বহন কেরা নিব?
এই যে দুর্ভোগটা কে নিতেছে এটা? এরা কি এখনই যে অবস্থা, এরা সরকার ক্ষমতা আইলে দেশটার কি করবো? রাষ্ট্রনায়ক হয়ে বই আছে, দেবতা হয়ে বই আছে, এই তো উনি আসছে সব কিছু সমস্ত কিছু যা আছে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে যাব, কিন্তু ব্যর্থ। এখন যা দেখতেছি যে ওই আওয়ামী লীগ সরকারে আসলেই ভালো। আমি না, প্রত্যেকটা মানুষ খুব অসহায় অবস্থা আছে, দেশের প্রত্যেকটা জনগণ খুব অসহায় অবস্থা। আপনি জেলখানা যাবেন, আমরা তো যেহেতু পলিটিক্স করছি আমাদের জেলে যাইতে হয়েছে অনেকবার। তো জেলে গিয়ে আমরা যতটুকু দেখছি যে আমার জেলের ভিতরে যদি মানে 80% মানুষ এই মাদকের মামলা আসামি। তো আমার যতটুকু হয়েছে যে এই দেশে যতটুকু অপরাধ হয় এই অপরাধের মানে 80% হয় মাদকের কারণে। এখন মাদকটা আপনি কিভাবে বন্ধ করবেন? যদি আপনার শস্যের ভিতরে ভূত থাকে আপনি ভূত তাড়াবেন কীভাবে? আমাদের দেশের পুলিশ প্রশাসন থেকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যারা এই মাদকের যারা কারবারি তাদেরকে ধরে কাদেরকে? যারা নাকি আপনার মনে করেন আপনার এইটা মাদকটা নেয়, গ্রহণ করে, সেবন করে। আচ্ছা, আপনি সেবন যে করে সে তো এক জায়গার থেকে পায় বলে সেবন করে, সে যদি না পাইতো তাহলে তো সেবন করতো না। তাহলে এখন সেই পাওয়ার জায়গাটা বন্ধ না কইরা সেবনের জায়গাটা আপনি মনে করেন ওখানে গিয়ে তাদেরকে ধরেন, তাদেরকে নিয়ে চালান দেন, মানে একটা মামলা বাণিজ্য হয় আর কি। এটা নিয়ে এটা একটা মানে সিস্টেমের ভিতরে হয়ে গেছে যে এটা না হইলে ওনাদেরও ইনকাম হয় না, এটা না হইলে মনে করেন আপনার আসামিও পাওয়া যায় না। কারণ আমি যতটুকু জানি থানার ভিতরে বিভিন্ন মামলার জন্য তাদেরকে একটা দেওয়া থাকে, নির্দিষ্ট পরিমাণ একটা, যে আমার এতদিনে একদিনে আপনার 50টা 30টা 40টা মামলা আপনার গ্রহণ করতে হবে। এখন ওনারা চিন্তা করে যে সরকারের কাছে আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে তুমি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছো কি, তুমি একটা আসামি ধরতে পারো না। এই যে একটা চাপ, এই চাপরে রোখার জন্য এরাও কি করে, এই আসামি তৈরি করতে সুযোগ দেয়। যে আসামি যদি তৈরি করতে সুযোগ না দেয় তাহলে ওরা আসামি ধরবে কীভাবে? এই জন্য কী হয়, একই লোক গিয়ে দেখবেন বারবার ধরা খাইতেছে, আবার বারবার ছুটতেছে, সিস্টেম হয়ে যাচ্ছে। সে আদালতে যাচ্ছে, ওখানে তার পিছনে উকিলের টাকা দিতে হচ্ছে, এখানে থানা পুলিশের টাকা দিতে হচ্ছে, আবার ছুটতেছে, আবার ধরতেছে। এই যে একটা রোজ, এদেশে সিস্টেম চেঞ্জ হবে কিভাবে ভাই? আমি সদ্য দুবাই থেকে আসছি, ওখানে যে সিস্টেম দেখছি আমাদের দেশের মতো এত পুলিশ নাই। ওনারা একটা গাড়িতে পুলিশ থাকে মাত্র 2 জন ভাই, যে কোনো জায়গায় পুলিশ যায় মাত্র 2 জন। আমাদের মতো এত ফোর্স নিয়ে যাইতে হয় না ওনাদের, কিন্তু ওরা বিচারটা করা প্রপার। একজন অন্যায়কারী ধরছে, তার বিচারটা যখন প্রপার হয় তখন মনে করেন আপনার ওইখানে ওই অন্যায় অন্য কেউ করার সাহসই করে না। কিন্তু আমাদের এই সিস্টেমটা এখন পর্যন্ত গইরা ওঠে নাই। আমাদের পুলিশের অভাব নাই, কিন্তু আমার পুলিশ এতটা কেন লাগবে? আমি যদি এক অন্যায়কারীকে যদি একবার ধরে তাকে আমি ভালো মতন যদি আমি শাস্তি দিতে পারি, সে তো তার দেখা দেখে আরও 10 জন ভালো হয়ে যাবে ভাই। কিন্তু আমি সমস্যা তো তার সাথে আমি বাণিজ্য করতেছি, আমি তারা ধরতেছি ছাড়তেছি, সে আবার চিন্তা করে। আপনি একজন অন্যায়কারীকে ধরুক, একজন মাদক কারবারিকে ধরুক, সে দেখবেন আপনার ড্যাম কেয়ার ভাব নিয়ে চলে। কেন চলবো? কারণ সে জানে যে কালকে কোর্টে যাবো, পরশুদিন আমি ছুটে চলে আসবো। আগে আমাদের সিস্টেমে চেঞ্জ করতে হবে, মাদকের উৎপত্তি স্থল বন্ধ করতে হবে। আমার মতে এই সমস্ত ছোট ছোট যারা নাকি মাদক গ্রহণ করে তাদেরকে ধরার চেয়ে আমি মনে করি মাদকের যেই স্থল মানে যেখান থেকে বিক্রি হয়, যে ডিলার, হ্যাঁ, আমি মনে করি তাদের সম্পর্কে প্রশাসনের আরও বেশি মানে মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি। তাহলে ইনশাল্লাহ আশা করি এই মাদকটা দূর হবে। আর যুব সমাজের কথা আর কি বলবো, মানে এই যুব সমাজ তো অলরেডি ধ্বংস হয়ে গেছে ভাই, এই যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি এই যুব সমাজ আপনি বর্তমানে তো দেখতেছেন কারবারগুলি কী অবস্থা। 5ই আগস্টের পরে আমাদের ইয়াং জেনারেশন এখন রাষ্ট্র চালায়, পরিচালনা করে, তাদের হাতে সব। কিন্তু যেই পরিমাণ ভদ্রতা নম্রতা থাকা দরকার আমার যুব সমাজের কাছে, আমরা আশা করতাম, আমরা ছোটবেলা যেটা দেখতাম আর কি, সেটা কিন্তু এখন নাই, একদমই নাই। এটা রাজনীতির ভিতরে বলেন, এই যে আপনার যে সমস্ত ইয়াং জেনারেশন যারা রাজনীতি আসছে তাদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে আমারই মন চায় যে আমি রাজনীতি ছেড়ে দিই, যে রাজনীতির ভাষা এত খারাপ হইতে পারে না। মানে একজন ব্যক্তিকে আমি যদি সম্মান না করতে পারি তাহলে আমি কিসের শিক্ষিত হলাম ভাই? কিন্তু এখানে আপনি দেখবেন যে এখানে আমাদের সমাজটাই কেমন যেন একটা মানে খুব একটা খারাপ। আমি এটা মানতে পারি না যে এটা এই সমাজ কবে চেঞ্জ হবে আমি জানি না, তবে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। শেখ হাসিনা যখন ছিল তখন তো আমাদের ওই গাড়ি চালা হিসেবে আমরা ভালো ছিলাম।
বর্তমান ভালো আছি, কিন্তু কামাই তো কম হয়, প্রাণের গাড়ি দিয়ে কামাই হয় না। বিএনপি আসুক আর জামাতে আসুক, এরপর আগে তো মনে করো শেখ হাসিনা যখন ছিল তখন তো আমাদের ওই গাড়ি চালা হিসেবে আমরা ভালো ছিলাম। অন্তর্বর্তী সরকার আসার পরে থাকি এই গাড়িগুলো ঢুকে গেছি। এই গাড়িগুলো ঢুকাতে এখন আমাদের পায়ের গাড়ি যে গরিব মানুষ চালে খায়, ইসলামের ইসলাম হিসেবে দেশ শাসন করবে, দেশের মধ্যে শান্তি আনবে। এখন এরা তো বলতেছে এখন পরবর্তী সরকার হওয়ার পরে এখন যদি না পায় করবার, তখন তাদেরকে বাদ দেওয়া হইবে। এখন জামাতি আর ওই হাত পাখা হেফাজতি দল, এটা তো সবাই এক দলে, এক পক্ষ হয় আগে। আমার পক্ষে জামাত ভালো হবে। জামাত আসলে মনে করো শান্তি সুন্দরভাবে দেশটা চালাইবে, দেশেরগুলো কুশৃঙ্খলাগুলো কাছে এনে দূর করতে পারবে। যে বনে যায় হেই বাঘ হয়, বুঝছেন? তো ভালোবাসার মতো পৃথিবীতে একমাত্রই বাঁচবে সেটা আপনার বাপ মাও আমার বাপ মাও। তবে চিন্তায় হাজারি তো বেড়েই গেছে সবকিছুতেই, খালি কামের সংখ্যাই কমে গেছে। তাছাড়া মনে করেন যে সংসারে যে একটা চাহিদা পূরণ করে কাজের ক্ষেত্রে কাজ করে সেটা আর হয় না। দেশের পরিবর্তন হবে কিনা, দেশের নিজে তো ভালো তো চায় না কেউ, খালি নিজের স্বার্থ উঠকাইতো সবাই। ভাড়া নাই তো আগের মতো, ভাড়া কম। আর ভাড়া যা আসে ওই মনে করেন যে অটোই নিয়ে যায়, পাওয়ার রিক্সার কোনো পাত্তা নাই। সেই ক্ষেত্রে মনে হয় যে কাজকর্ম কমে গেছে আগের চেয়ে। রোডে আগের চেয়ে মনে করেন অটো রিক্সা বেশি হয়ে গেছে। আর মনে করি যে এখন মানুষের কাছে টেহাই নাই নাকি গাড়িতে ওটা কমের লেগে মনে হয়। দেশের পরিবর্তন হবে কিনা, দেশের নিজে তো ভালো তো চায় না কেউ, খালি নিজের স্বার্থ উঠকাইতো সবাই। পড়ার নাকি কেউ কি করছে, কিছু করছে বা দেখছেন? যে বনে যায় হেই বাঘ হয়, বুঝছেন? বাঘ ছাড়া তো লোক পেলাম না, বুঝছেন? সেরকম মতো ভালোবাসার মতো পৃথিবীতে একমাত্রই বাঁচবে সেটা আপনার বাপ মাও আমার বাপ মাও, এছাড়া কারো কেউ ভালো চায় না, বুঝছেন? এটাই দুনিয়ার নিয়ম। সেটা তো সবার উন্নত, দেশের উন্নত, দেশের উপকার হবে, ভালো হবে। তবে চিন্তায় হাজারি তো বেড়েই গেছে সবকিছুতেই, খালি কামের সংখ্যাই কমে গেছে। কয় টাকালারই টাকা বোঝেন নাই, টাকালারই টাকা, যার টাকা আছে সেই কামাই হইতেছে। আমাদের সাধারণ যা আমাদের আজও যা গেল তাই, আস্তে আস্তে আরো অধপতন আমাদের, বুঝছেন? এছাড়া কিছু না। আমাদের দিকে উন্নত খালি শরীরের ক্ষয়, পিন্ডার ক্ষয়। তাছাড়া মনে করেন যে সংসারে যে একটা চাহিদা পূরণ করে কাজের ক্ষেত্রে কাজ করে সেটা আর হয় না, বুঝছেন? থাকি তারপরে আল্লাহ যে হালে রাখে এটাই আলহামদুলিল্লাহ, বুঝছেন? কাক অভিযোগ দেখি কমু, ভাগ্য আর কপাল দাই মেনে চলি। ভারতে চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন মারা গেছে, সেই সঙ্গে গুরুতর দগ্ধ অন্তত ১৫ জন। মঙ্গলবার ১৪ অক্টোবর স্থানীয় সময় বিকেলে রাজস্থানের একটি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমের থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। পরে মহাসড়কে পৌঁছালে এর পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক রাস্তার একপাশে থামালে মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যান। উদ্ধার করা হয় হতাহতদের, নেওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অপরদিকে হতাহতদের প্রত্যেককে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন এখানে মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ সেখানে প্রায় ২৫ জনের মতন সেখানে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। আমাদের কাছে ১৭ জন নিখোঁজের তথ্য এসছে। তাহলে বাকিরা কোথায় গেলেন? আমরা দেখি যখনই রাষ্ট্রে কোনো অগ্নিকাণ্ড, বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান, সমবেদনা জানান, সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রীরা যান, সমবেদনা জানান, সে পর্যন্ত শেষ হয়। কিন্তু এই ঘটনা গভীর তদন্ত করে কিভাবে ঢাকার এই নাগরিক জীবন কিভাবে নাগরিকদের এই মৃত্যুর মর্যাদা প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গায় কোনো ভ্রুক্ষেপ করা হয় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকের এই যে মিরপুরের ঘটনা, সেখানে যে কেমিক্যালের গুদাম দেওয়া হয়েছে, সেই কেমিক্যালের গুদাম দিতে হলে এখানকার শিল্প মন্ত্রণালয়, এখানকার
শ্রম মন্ত্রণালয় গার্মেন্টস অধিদপ্তরগুলোর অনুমোদন নিতে হলে এর সাথে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে 3 থেকে 4টি মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। কিন্তু একটি মন্ত্রণালয়ের কোনো অনুমোদনবিহীন একটি ফুটের পিঠের চলছে স্বদেশ সেরকম দেখা গেল। এখানে কোনো ধরনের কেমিক্যাল গুলান দেওয়া হলে সেগুলোর অনুমোদন নেওয়া হয় না। তাহলে এগুলা কারা দেয়? এগুলা দেয় যারা অবৈধ টাকার মালিক, স্থানীয় রাজনীতিবিদ, প্রভাবশালীদের যোগ সাজসে এই অবৈধ কারখানা এবং কেমিক্যাল গুদামগুলা পরিচালনা করে থাকে। আমরা স্পষ্ট বলতে চাই যে প্রত্যেকটা কারখানার ফায়ার সেফটি নিশ্চিত করে সেটির অনুমোদন করার কথা, কিন্তু আমরা সেটি নিশ্চিত দেখিনি। আমরা সরকারকে বলবো এই অঞ্চলের শ্রম মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল এইখানকার গার্মেন্টসগুলোতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়েছে কিনা, এখানকার পরিবেশ মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল এখানকার কেমিক্যালের যে অবৈধ গুদাম আছে সেটা নিরাপদ ছিল কিনা, সেই কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদের কাছে 17 জন নিখোঁজের তথ্য এসছে, রাষ্ট্রীয়ভাবে জানানো হচ্ছে 16 জন। এখানে গলমিল আছে। আপনাদের উচিত হবে রাষ্ট্র এবং জনগণের মধ্যে যে অবিশ্বাসের জায়গা আছে, যে কোনো একটা ঘটনা ঘটলে লাশ গুম করা হয়, এটা কোনো বিশ্ববিদ্যালয়ে ঘটলে, এটা কোনো এলিট জায়গাতে এলাকাতে ঘটলে সেরকম করার সুযোগ হতো না। অনতি বিলম্বে এই কলকারখানাগুলো কিন্তু সাধারণ মানুষ নিতে পারে না। অনেকগুলো টেবিল ঘুরতে হয়, অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত। কাজেই অবৈধ যেই সমস্ত কলকারখানা আছে মহানগর উত্তরের মধ্যে সেগুলো সরান। এই ঘটনায়, এই হত্যাকাণ্ডে যে দায়ী, যারা দায়ী তাদেরকে আটক করুন, বিচারের ব্যবস্থা করুন এবং যারা নিহত হয়েছেন তাদের স্বজনদেরকে 1 কোটি টাকা দিন। পরিশেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এনসিপি কে বলেন কিংস পার্টি, রাস্তার মধ্যে ঘেউ ঘেউ করে চিল্লাচ্ছে। আর গতকাল প্রতিযোগিতা দেখলাম, কেউ একজন কয় টাকা দিয়েছে, পরবর্তীতে আরেকজন গিয়ে টাকা দিলেন। টাকা দেওয়া রাজনৈতিক দলের কাজ। রাষ্ট্রকে বাঁচাতে চান, অলিগারদেরকে বাঁচাতে চান, এই সিস্টেমকে ধরে রাখতে চান, এগুলো আর ভবিষ্যতে হবে না। কারা কিংস পার্টি মানুষ বুঝে টাকা দিয়ে রাষ্ট্রের দায়বদ্ধতাকে শীতল করার অপচেষ্টা, এগুলো করে ভবিষ্যতে লাভ হবে না। যারা যুবক পোলাপাইন পড়ালেখা করার বয়স তারা রিক্সা চালায়। ইনকাম বলতে মনে করেন যে আমার শরীরের পরিশ্রমটা কম হয়। অটো রিক্সার কারণে আমরা যাতায়াতই করতে পারি না। এখন ঘটনা হচ্ছে কি, দেশ পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, হ্যাঁ, যানবাহনও পরিবর্তন হচ্ছে। খাই গাড়ি, ঠিক আছে, মানে মানুষের শরীরে লাগবে তা চিন্তা করে না। ইনকাম বলতে মনে করেন যে আমার শরীরের পরিশ্রমটা কম হয়। আগের যে ইনকাম এখনো সেই ইনকামই। এখন ঘটনা হচ্ছে কি, দেশ পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, হ্যাঁ, যানবাহনও পরিবর্তন হচ্ছে। এই সুবাদে আমরা অটোরিকশা করছি। ভিআইপি রোডে চলা নিষেধ, সেখানে কেন যায়? আমরা তো যাই না। ভাড়া বেশির জন্য হয়তো আগে যায় একটি নেবো, হয়তো কিস্তি আছে, হ্যাঁ, না হলে মনে করেন যে গাড়ির জমা 500 টাকা। আর ঢাকা শহরে যতগুলো অটো আছে, হ্যাঁ, শুধু সেই অটোগুলো কিন্তু বাইরে থেকে আসছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই সেখান থেকে 200 গাড়ি না আসছে। আমাদের কাছে মানে যে ডিসকাস করে একটা আলোচনা করে তারপরে মনে করেন যে সিদ্ধান্ত কি আসে। অটো রিক্সার কারণে আমরা যাতায়াতই করতে পারি না। ভালো করে যে চালামো সেভাবে চালাইতে পারি না, চালাই উড়া ধরা, খাই চালাই গাড়ি, ঠিক আছে, মানে মানুষের শরীরে লাগবে তা চিন্তা করে না, গাড়ির কাছে লাগবে তা চিন্তা করে না। আর একভাবে চালাইতে অটো গাড়ি তারা চালা ভালোভাবে শান্তভাবে চালা, কিন্তু তারা না মেন রোডে উঠতে পাই তারা করে, মাথার এরকম করে, আগার এরকম করে। এইভাবে যদি এসব যদি করে মানুষের কি ভালো লাগে? অবশ্যই ঝুঁকির কারণে। যে কয়দিন আগে, 5 দিন গাই তো গুলশান দুই একটা পাওয়ার উপর থেকে গেছে, পা ভাঙছে। আমার রিক্সা দিয়ে নিজে আমি যাই হসপিটালে দিয়ে আসি। সেদিন এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নিজে যাই স্কয়ার হাসপাতালে দিয়ে আসি। তাহলে এগুলোর সমাধান চাই। অটো রিক্সা চলবে না কেন? আমরা তো আর চাই না যে একবার উঠাই দিই। ঠিক আছে, মানুষের তারা আছে, কিছু মানুষের সমস্যা আছে, অনেকজনে যাইতে পারে, যাতায়াত করতে পারে না দূরে। তো অটো রিক্সা থাক, এরকম ভাবে চলো, ওর সিগন্যাল যাতে না করো। অটো রিক্সা অতিরিক্ত বেশি হয়ে গেছে, আগে ছিল 2 গুণ, এখন হয়ে গেছে 6 গুণ। ঠিক আছে, অটো রিক্সাও হোক, বাংলা রিক্সাও হোক, এই জায়গায় কিছু কিছু মানুষ আছে যে কর্ম করে খাইতে পারে না, ঠিক আছে, অশিক্ষিত মানুষ, পড়ালেখা জানে না, তারা বাংলা রিক্সা চালায় খায়। এখন দিয়ে যে পোলা বানো রিক্সা চালায়, অটো রিক্সা চালায়।
যারা যুবক পোলাপাইন পড়ালেখা করার বয়স তারা এখন রিক্সা চালায়। এই যেমন যে আমরা পায়ে রিক্সা চালাই, কি কারণে? পেটের কারণে। পায়ে রিক্সা চালাই, অটো ধরতে পারি না, আর দেখোটা অটো ধরি মনে করেন কি আমাকে পেটের ভাত হজম হয় না, কারণ অটো বেশি বাইরে গেছে। এই যে জায়গায় 10 টাকার ভাড়া, জায়গায় 5 টাকা নিয়ে দৌড় মারে, ঠিক আছে, ভালো করে ভাড়া পায় না। এই যে হারা দিনে কামাইছি 300 টাকা পকেটে আছে, বসে বসে চিন্তা করতেছি রাত্রে জমা দিমু কি খামু কি, অটো রিক্সার কারণে ভাড়া পাই না। যে জায়গায় ভাড়া 60 টাকা, এই জায়গায় 40 টাকা দিয়ে আমরা খামু কি? দেশ পরিবর্তন হওয়ার পরে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, একবার মানুষ সহ চেঞ্জ। এখন মনে করেন আগে যেই কটা মানুষ হয় বাংলা রিক্সা তুলতো, এখন আইসা ব্যাটারির তলে তাকায় দে অটো কিনা, আয়া জিজ্ঞাসা করে মামা যাইবা, বাংলা না অটো, ঠিক আছে, যদি কই বাংলা তাহলে আর অটো তুলে না, জায়গা বাংলা তুলে। আমার ধরতে গেলে আমার ধরনের আগে সরকারই ভালো ছিল, এখন সরকারের আয়াতে আমরা না খায় মরতেছি। অবশ্যই যদি নির্বাচিত সরকার যদি আসে, আমাকে জনগণের যদি ভালো হয়, উন্নত হয়, উন্নত হয়, তাহলে আমরা সেই সরকারই পাবো। আমরা তো চাই যে নির্বাচন সুস্থ সমর্থ লোক, ঠিক আছে, কোনো অস্ত্রীকরণ ছাড়াই যাতে নির্বাচনটা হোক। এখন যদি নির্বাচনের পরে যদি একটু দেশ শান্তিমতো না, আমরা তো সবাই নির্বাচনে আশায় বসে রয়েছি যে নির্বাচন হবে, অটো কিছু উঠাবে, আমরা কিছু চালাতে পারবো, ঠিক আছে। নির্বাচন ছাড়া বলা যায় না অটো উঠবে না উঠবে। 5 আগস্টের বিষয় হচ্ছে যে আমাদের 5 আগস্টের পরে গঠন প্রভাবগুলো পুরোটাই আলাদা হয়ে গেছে, আমরা সেটা বিগত সময়ে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন তাদের কাছ থেকে আমাদের 5 আগস্টের পরে বেশ কিছু আমাদের চাওয়া ছিল, সেই চাওয়াগুলো আমার কাছে মনে হয়েছে পুরোপুরি আমরা পাই নাই। এটা আমার কাছে ফ্রিকোয়েন্টলি যদি আমি আনসার দিই তাহলে পুরোপুরি আমরা পাই নাই। আমাদের হচ্ছে যেই সমস্ত বিষয়গুলো একদম মৌলিক যে অধিকারগুলো আমাদের দরকার ছিল, বা যে সমস্ত জায়গাগুলো আমাদের অবস্ট্রাগল ছিল, যে সমস্ত জায়গাগুলো আমাদের ঘাটতি ছিল আগে, তো অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গাগুলোতে একটু ফোকাস দেওয়া উচিত ছিল বলে আমি একটু বেশি করে আমি মনে করি। আর সেই সাথে হচ্ছে যে তার যে সরকার যে প্যানেল আছেন, এই প্যানেলের বাকি যে সদস্যগুলো আছে, বিভিন্ন উপদেষ্টা যারা আছেন, তাদেরও বিভিন্ন খাতে আরেকটু কনসার্ন হওয়া উচিত ছিল, বা এখনও পর্যন্ত কনসার্ন হওয়া উচিত বলে আমি মনে করি। তো সেই প্রেক্ষাপটে বলতে গেলে যে 5 আগস্টের আগে ভালো ছিলাম কি 5 আগস্টের পরে ভালো আছি কি না, সেই প্রশ্নটা আশা করি আমার এই উত্তরের মাধ্যমেই আশা করি পেয়েছেন আপনারা। ওকে ফাইন। এখন আপনার এই প্রশ্নের আলোকে আমি রিসেন্টলি একটা ঘটনা আমার মনে পড়তেছে। একটা স্টুডেন্ট সে তার আফটার কমপ্লিটিং গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট সে কমপ্লিট করার পরে সে একটা ভালো একটা জব ফেভার করে। এখন দেখা গেছে বিসিএস যারা ক্যাডার হয়, একটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত চাকরিগুলো হয়, এই চাকরিগুলো দেখা গেছে সিট অনুযায়ী বা কোটা পদ অনুযায়ী সবাই পাবে না, স্বাভাবিক। বাট সবাই যে মেধাবী না, বা সবাই যে যোগ্যতা অর্জন করে না বা যোগ্য না, সেটাও কিন্তু না। সো ওই সেকশনের বাদ দিয়ে পরে যদি মনে করেন আপনার চিন্তা করি, যেমন রিসেন্টলি এটিওর পরীক্ষা গেছে, এই এটিওর পরীক্ষাতে প্রশ্ন ফাঁসের যে বিষয়টা ছিল, আমরা পত্রিকাতে বা সোশ্যাল নেটওয়ার্কে আমরা কিন্তু খুব ভালোভাবে দেখেছি। তো এখন কথা হচ্ছে যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার ভরসা কোথায়, যে আমি গ্রাজুয়েট অনার্স কমপ্লিট করেছি, আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমি পরীক্ষা দিচ্ছি। এখন এই পরীক্ষাটা যে আমি দিচ্ছি, বাকি যাদের সাথে পরীক্ষা দিচ্ছি, সে বাকিরাও কি আমার মতো ক্যান্ডিডেট কিনা, নাকি তারাও এক্সট্রা ফেসিলিটিস পাচ্ছে বিভিন্ন টাকার মাধ্যমে, এই বিষয়টা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে হচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি যে এটিওর পরীক্ষাটা প্রশ্ন ফাঁস হচ্ছে, এরকম আরও বেশ কিছু পরীক্ষা যেটা আমাদের আগের যে ইন্টারিম যেটা ছিল, যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু পুরোপুরি এখনও সমাধান হয় নাই। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে বর্তমান গভর্নমেন্ট এই জায়গাটাও ফোকাস দেওয়া উচিত, এবং অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ ভবিষ্যৎ চাকরি প্রত্যাশী হিসাবে আমি চাই যে এই জায়গাটা আরও স্ট্রং করা উচিত, এবং এই জায়গাটাতে সরকারকে আরও বেশি নজর দেওয়া উচিত, যেন প্রত্যেকের জন্য সমানভাবে এই বিষয়গুলো তারা পেতে পারে, যে পড়াশোনা করার পরে তারা তাদের যোগ্যতাতে তারা চাকরি পাবে। আচ্ছা, এখন আওয়ামী লীগ বড় একটা দল, ঠিক আছে, আওয়ামী লীগকে আমরা সেই আপনার বিগত সে 1900 দেশ ভাগ থেকে বলি, 1947 থেকে বলি, তখন থেকে যখন মাওলানা হামিদ খান ভাসানী যখন যিনি ছিলেন, তখন উনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমি যতদূর জানি ইতিহাসের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে মাওলানা হামিদ খান ভাসানী সহ আমাদের যে তারা বড় বড় যে সমস্ত লিডাররা ছিল, অর্থাৎ আমাদের বিফোর 1971 1971 সালে আগে যে নেতাগুলো ছিলেন, তো ওই ধারার রাজনীতি পরবর্তীতে আওয়ামী লীগ করবে কিনা, বা এই যে 1971 থেকে আপনার এই 2024 পর্যন্ত যে একটা বড় একটা সময় ছিল, এবং তাদের যে সময়কালে যে অবস্ট্রাগলগুলো ছিল, এই অবস্ট্রাগলগুলোর ব্যাপারে তারা কি বলে, তারা কিন্তু এখনও কিন্তু সেই বিষয়ে ক্লিয়ারিফাই করে নাই। আমি যেটা মনে করি আওয়ামী লীগের সবাইকে খারাপ বলছি না, আবার সবাই যে ভালো সেটাও বলছি না। এখন কথা হচ্ছে যে তাদের যে অবস্ট্রাগলগুলো ছিল, সেই অবস্ট্রাগলগুলোর পক্ষে তারা কতটুকু হচ্ছে সে এটাকে ক্লিয়ার করতেছে, সেটাও কিন্তু আমরা এখনও জানি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, দেখেন, একটা মানুষ যে আপনি 10 জন মানুষকে হত্যা করা বলেন আর একজন মানুষকে আপনি হত্যা করা বলেন, দে আর ইকুয়াল,
এটা আমরা মনে করি। ঠিক আছে, আমরা ইসলাম ধর্ম আমরা বলি যে কেউ যদি অন্যায়ভাবে মুসলিম উম্মার একজনকে হত্যা করে সেজন্য পুরো মুসলিম উম্মাকে হত্যা করে ফেললো। সো আমরা এই পর্যায়ে দেখি যে আমাদের বিগত যে আমাদের যে জুলাই অভ্যুত্থানের কথা বলতেছি, সেই জুলাই অভ্যুত্থানটা একটা সিগনিফিকেন্ট একটা ভূমিকা পালন করে। এই বিষয়টাতেও কিন্তু আলটিমেটলি এখন পর্যন্ত আওয়ামী লীগের বক্তব্যটা আমরা আসলে ক্লিয়ার বলতে পারতেছি না আর কি, অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট বা একজন সাধারণ নাগরিক হিসাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সামনে যে আপকামিং যে ইলেকশনের কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, আমি চাই ব্যক্তিগতভাবে যে ইলেকশনের পরে যেই আসুক না কেন, সে আমার যে ব্যক্তিগতভাবে মৌলিক অধিকারগুলো আছে, অ্যাটলিস্ট আমার মৌলিক অধিকারগুলো আমার ঠিক থাকবে। আমার মৌলিক অধিকারগুলো ঠিক রাখার পরে আমার জীবনের যে একটা নিরাপত্তা থাকে, আমার দেশে যেখানে যেখানে করাপশন আছে সে করাপশনগুলোকে সে নির্মূল করবে। দেশকে নিজের মানে করে নেওয়ার যে একটা স্পৃহা, এই স্পৃহাটা মানুষের ভিতরে একদম সেই ফুটপাতের একটা ছেলে থেকে শুরু করে একদম সে অট্টালিকা পর্যন্ত সবাইকে এই বুকে ধারণ করতে হবে। এই জিনিসটা যে তৈরি করতে পারবে বেসিক্যালি, দেখেন মেইনলি কথা হচ্ছে যেটা যে আপনি অতীতে কী ছিলেন, বর্তমানে কী আছেন, আপনার সেটার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বর্তমানে কী আছেন, ইন ফিউচার আপনি কী চান। আমি বর্তমানে আমি যদি আমার পেট খালি থাকে, আমি কিন্তু কোনো কিছু বলে কিন্তু আমার পেট ভরবে না। সো আমাকে অবশ্যই কাজ করতে হবে, আমাকে আর্ন করতে হবে, দেন হচ্ছে আমাকে খেতে হবে। সো এখন কথা হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে কোনটা, যে মানুষকে যে মানুষ বাংলাদেশি, আমাকে বাংলাদেশি মনে করাতে হবে। কিন্তু আমরা কিন্তু আসলে অনেক আত্মভোলা মানুষ। সো যেই দলই ক্ষমতা আসুক না কেন, সেজন্য এই জিনিসগুলো মাথায় রাখে যে মানুষের মৌলিক অধিকারগুলো ঠিক থাকবে, দেশের অবস্ট্রাগলগুলো সে নির্মূল করবে। যেখানে হচ্ছে তাদের যে কোনো কারাপশন হোক না কেন, প্রত্যেকটা কারাপশনে, যে কোনো খাদ্য ভেজাল বলি, আমাদের অন্ন বস্ত্র, যে কোনো জায়গায় আমাদের কারাপশন বলি, প্রত্যেকটা কারাপশন হচ্ছে সরকার ওই জায়গায় নজর দিবে। সো এখানে যেই আসুক না কেন, সেজন্য এই ব্যাপারগুলো খুব ভালোভাবে পালন করে, এটাই আমি মনে করি। পরিষ্কার এতে মনে করেন যে সরকারি তো ট্যাক্স নাই, লাইসেন্স নাই, এরা মনে করেন যে কোনো মুহূর্তে পিছনতে লাগাই দেয় বাইকের পিছনে। কিন্তু এই যে রিস্কার কারণে দেখা গেছে মানে গাড়ির ক্ষতি হইতেছে। এমনি ঢাকা শহরে মনে করেন তেমন একটা বাজে পরিস্থিতি নাই, আগের থেকে মানে নর্মালে আছে। পরিষ্কার এতে মনে করেন যে সরকারি তো ট্যাক্স নাই, লাইসেন্স নাই, এরা মনে করেন যে কোনো মুহূর্তে পিছনতে লাগাই দেয় বাইকের পিছনে। এরপরে মনে করেন যে বাইকের তো ক্ষতি হয়, এরপরে কিছু বলা যায় না, এরা উল্টো মানে বেজায় বাসে ব্যবহার করে এবং মনে করেন যে কোনো মানে ব্যবহারের কোনো লাইন নেই। এরপরও তাদেরকে বুঝাই কিন্তু বোঝে না, ঠিক আছে। আর জ্যামজট দেখা গেছে আপনার জ্যামজট আগের থেকে কমছে, কিন্তু এই যে রিস্কার কারণে দেখা গেছে মানে গাড়ির ক্ষতি হইতেছে। আবার দেখা গেছে আমরা একটা লেন দিয়ে যাই, একটা লেন ফাঁকা থাকে, বিভিন্ন মনে করেন যে যখন সিগন্যাল পরে একটা লেন ফাঁকা থাকে, আমরা লেন দিয়ে যাইতে পারি। কিন্তু ওরা করে কি মানে লেনটা বন্ধ করে দেয়, আর ওদের লাগে সিলাসিলি করলেও কাজ হয় না। মানে অনেক সিলাসিলি করার পর হয়তো সরাইতে পারে, কিন্তু এর আগে তো অনেক ঝগড়া হয়ে যায়। এমনি ঢাকা শহরে মনে করেন তেমন একটা বাজে পরিস্থিতি নাই, আগের থেকে মানে নর্মালে আছে। না, ট্রাফিক পুলিশের ব্যর্থতা বলতে কি হইতে পারে এরকমই, যে তারা তো এই যে রিক্সাগুলো একবারে মনে করেন যে রাস্তার উপরে উঠাই দেয়। এরপরে দেখা গেছে হ্যাগো কাছ থেকে হয়তো ট্যাক্স নেয়, হ্যাঁ, এটা তো পাবলিকের মানে দেখায় না। আর আমরা তো সরকারিভাবে মনে করেন যে বিআরটিএ লাইসেন্স করা, আর এরা তো এইটা না, কিন্তু এরা মনে করেন যে সার্জেন্ট পুলিশের সামনেই গাড়ি চালায়। মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু জায়গায় সার্জেন্ট পুলিশ ধরে মানে ডাম্পিংয়ে নেয়, কিন্তু এমনি সব জায়গায় দেখি না এরকম অবস্থা। আমার গাড়ির আমার কাগজ আছে, হ্যাঁ, আমার গাড়ি ডাম্পিং দিব না, যার গাড়ির কাগজ নাই তার গাড়ি ডাম্পিং দিয়ে দিব, হ্যাঁ, এইটার কোনো না আর কি। সরকারি অফিসে হয়রানির এমন এক চিত্র আবারও সামনে এসেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এক বয়স্ক মানুষকে 7 ঘন্টা বসিয়ে রেখে শেষমেশ বলা হয়, আজ আর কাজ হবে না, অন্যদিন আসুন। এরপর যা ঘটে তা পুরো অফিসকে নাড়িয়ে দিয়েছে। ফুটেজে দেখা যায় ক্ষুব্ধ ওই প্রবীণ ব্যক্তি রাগে অফিসের মাঝখানে গিয়ে একটি মনিটর মাটিতে ফেলে দেন। পেছনে থাকা কর্মচারীরা হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। শোনা যাচ্ছে ওই ব্যক্তি বলতে থাকেন, 2 মিনিট কাজের জন্য 7 ঘন্টা বসিয়ে রাখেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় তীব্র আলোচনা। কেউ বলছেন চাচা ভালোই করেছেন, এমন অবহেলার প্রতিবাদ দরকার। আবার কেউ বলছেন রাগ করা ঠিক নয়, সরকারি সম্পদ নষ্ট করা অপরাধ। কিন্তু ঘটনাটি মনে করিয়ে দেয় সরকারি অফিসে সাধারণ মানুষ কতটা হয়রানির শিকার, তা আবারও স্পষ্ট হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, এসব অফিসে তাদের সময়, মান সম্মান কিংবা কষ্টের কোনো মূল্য নেই। 2 মিনিটের কাজ করতে ঘন্টার পর ঘন্টা ঘুরতে হয়, তবুও মেলে না সমাধান।
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবি ছড়িয়ে পড়লে অনলাইন ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনো অজানা। হানিয়ার সাম্প্রতিক ছবি এবং ভিডিওগুলোতে তাকে ফ্যাকাশে ও অসুস্থ দেখাচ্ছে। অভিনেত্রী একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে হিউস্টনে এসেছিলেন। মঙ্গলবার জিও টিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল থেকে হানিয়ার ছবি ভাইরাল হয়েছে। হানিয়ার ঠিক কি হয়েছে? এর মতো ভক্তদের মন্তব্যে কমেন্ট বক্স ভরে উঠেছে। তারা দ্রুত আরোগ্য কামনা করছেন হানিয়ার। সোশ্যাল মিডিয়ায় এখন প্রার্থনা এবং জল্পনা কল্পনায় ভরে উঠেছে। ভক্তরা অভিনেত্রী বা তার দলের কাছ থেকে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আপডেটের জন্য অপেক্ষা করছেন, কিন্তু নির্ভরযোগ্য কেউ তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাচ্ছেন না। মুঝে প্যার হুয়া থা তারকার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ঈর্ষণীয়। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 1,90,00,000-এরও বেশি ফলোয়ার রয়েছে। তার ফলোয়াররা তুলনামূলকভাবে অ্যাক্টিভ হওয়ায় তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ সেলিব্রিটিতে পরিণত হয়েছে। নিজের দেশ ছাড়াও উপমহাদেশে তার কদর রয়েছে। সম্প্রতি তিনি সীমান্তের বাইরেও কাজ শুরু করেছেন। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ছবি সর্দার G3-তে অভিনয় করেছেন তিনি। তার এই সাহসী পদক্ষেপ বিনোদন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিনয়ের বাইরেও হানিয়া ফটোশুট এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টে সক্রিয় থাকেন। প্রায়শই ভক্তদের সাথে যোগাযোগ করতে এবং তার ব্যক্তিগত পেশাদার জীবনের ঝলক শেয়ার করে নেওয়ার জন্য তার প্ল্যাটফর্ম ব্যবহার করেন। কারণ যেই টালমাটালভাবে এখন রাষ্ট্র চলতেছে, এটা আসলে সবাই হতাশ। যা 5 আগস্টের পরে আমরা যেই ধরনের একটা পরিবর্তন আশা করছিলাম, আসলে ওই ধরনের পরিবর্তন হয় নাই। বিশেষ করে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো 5 আগস্টের সময় আপনার যেভাবে বাংলাদেশের প্রতিটা ফ্যাসিস্ট বিরোধী আপনার রাজনৈতিক দলগুলা একত্রিত হয়েছিল, বা আমরা একটা আশার বাণী দেখছিলাম আর কি। তো আসলে এখন বাস্তবতা হলো এটাই যে তারা এখন আর একত্রে নাই, যার কারণে এক একজন এক এক দিকে এক একভাবে এক এক মত মানুষের উপরে চাপায় দেওয়ার একটা চেষ্টা করতেছে, যেটা এই দেশের মানুষের জন্য সত্যি দুর্ভাগ্য যে যার যার মত সে ওইভাবে করে চাপায় দেওয়ার চেষ্টা করে, এবং ওইটার জন্য সবচেয়ে বেশি সাফার করতেছে জনগণ। কারণ সবাই জনগণের কথাটাই বলে, যে জনগণ এটা চায়। আসলে জনগণ কি চায় সেটা তো জনগণ ম্যান্ডেটের মাধ্যমে বলবে যে সে চায় কি, সেই ম্যান্ডেট তো হয় নাই। এই জন্য এটা নিয়ে আমরা এখন অগ্রিম কিছু বলতে পারবো না। আগামী নির্বাচনে সুষ্ঠু হবে, এটা সুষ্ঠু না হওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার আজকের এই অধপতন। এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু মানুষের যত ক্ষোভ ছিল। শেখ হাসিনা খারাপ মানুষ, ঠিক আছে, সে অনেক অন্যায় কাজ করছে, সে ভালো কাজও করছে, কিন্তু যে অন্যায় কাজ করছে তার ভিতরে সবচেয়ে বড় অন্যায়টা যেটা মানুষের সামনে, যেটা মানুষের ক্ষোভের যেটা কারণ ছিল, সেটা ছিল যে মানুষের ভোটের অধিকারটা সে কেড়ে নিচ্ছে। কারণ আপনি 5 বছর যেভাবেই রাষ্ট্র চালান, 5 বছর শেষে আপনার জনগণের কাছে আসতে হবে। এখন জনগণ আপনাকে ম্যান্ডেট দিবে যে আপনি খারাপ করছেন না ভালো করছেন। খারাপ যদি করেন তাহলে আপনাকে ভোট দিবে না, ভালো করলে কিন্তু আপনাকে আবার ভোট দিবে। এটাই তো কথা ছিল। সে ওই ম্যান্ডেটের জায়গাটা যখন নাকি মানুষের জনগণ থেকে কাইরা নিচ্ছে, তখন কিন্তু মানুষ এই যে এই 5 আগস্টটা ঘটছে কিন্তু শুধু এই কারণে। এখন সেই ম্যান্ডেটের জায়গাটা যদি মনে করেন, বর্তমানে যে ডাকসুর যে ইলেকশনটা আমরা দেখছি, আমরা আশা করছিলাম 5 আগস্টের পরে এই ইলেকশনটা একদম এমন একটা ইলেকশন হবে যেটা নিয়ে সবাই স্যাটিসফাই থাকবে। কিন্তু নীলক্ষেতের থেকে ব্যালট পেপার ছাপানো থেকে নিয়ে আপনার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা ভিতরে ব্যালট পেপার একজন ব্যক্তি, সে তো ভোটার, সে তো কেন্দ্রে যাইতেই পারে, সাথে সাথে গিয়ে সে অগ্রিম ছাপানো ব্যালট পেপার সিল মারা সেগুলোকে ভিতরে ঢোকাই দিয়ে আসা, এই ধরনের একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে আমরা যতটুকু দেখতে পারছি বা শুনছি। তো এইটা তো আসলে সত্যি কথা বলতে আমরা আতঙ্কিত হই। কী জন্য দেখেন, যেই আপনার দল এনসিপি, তারাও বলতেছে যে তারা নাকি 150-র উপরে সিট পাবে। জামাতে ইসলাম বলতেছে যে তারা 160টা সিট পাবে। 24-এর নির্বাচনের আগে, 18-র নির্বাচনের আগে শেখ হাসিনাও এরকম বলছিল, তোফায়েল আহমেদ বলছিল যে এই 70-এর নির্বাচনের মতো এরকম ভূমিধস বিজয় হবে আওয়ামী লীগের। আমরা কিন্তু বুঝি নাই আসলে কী ভূমিধস হইতে পারে। এটা যে রাতের নির্বাচন হবে এটা কিন্তু আমরা বুঝি নাই। 24-এর নির্বাচনের আগেও সেম সিস্টেম হয়েছে, যে এই যে ভূমিধস বা অগ্রিম বলা, এই দেশের মানুষ তখন আতঙ্কিত হয়ে যায়। না জানি তাহলে কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। এবং এই ডাকসুর ইলেকশনের পরে
এই যে যেই বিষয়টা আপনার আমরা এখন ওনারা বলে অগ্রিম বলে দেয় যে আমরা এতটা সিট পাবো এতটা সিট পাবো, একটা রাজনৈতিক দল যে জীবনে কোনো দিন 31টা সিট পায় নাই, সে এখন নাকি 160টা সিট অগ্রিম বলে দেয়। যেই দল মাত্র মানে জন্ম হয়েছে সেই দল বলে যে আমার নির্বাচনে আমি 150-এর উপরে সিট পাবো, তখন আমরা আতঙ্কিত হয়ে আসি। কারণ এই দেশের রাজনীতি, যারা রাজনীতি করে মূলত সেই রাজনীতিটার ভিতরে তাদের একটা চেইন থাকে। সদ্য যারা নাকি দলগুলো তাদের সেই চেইন এখনও হয়ে ওঠে নাই কিন্তু এলাকায়। আপনি পুরো এলাকা খুঁজবেন, একটা জামাতের লোক খুঁজে পাবেন না, আপনি একটা জামাতের লোক খুঁজে পাবেন না। এখন তারা যদি বলে যে এই আসন আমরা পাবো, তখন তো আমরা আতঙ্কিত হই যে না জানি তারা কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা পরিকল্পনা করতেছে। কারণ আমার দেশের যে প্রশাসন যারা ইলেকশন পরিচালনা করবে, আওয়ামী লীগ সরকার চেঞ্জ হয়েছে, তারা কিন্তু চেঞ্জ হয় না। সেই 14 সাল থেকে যতগুলো ইলেকশন হয়েছে প্রত্যেকটা ইলেকশন কিন্তু এরা এই ইঞ্জিনিয়ারিংয়ের করার ভিতরে এরা কিন্তু এক্সপার্ট হয়ে গেছে অলরেডি, কীভাবে চুরি চাস্তামি করা যায়। তো এখন আমরা যদি এখন এই ডাকসুর ইলেকশন দিয়ে আমরা সেই আশঙ্কাই করি যে না জানি আবার ওই ধরনের, কারণ চোর তো রয়ে গেছে। আওয়ামী লীগ নিলে বিদায় হয়েছে, আমার আমলারা তারা বিদায় হয়নি, আমরা কিন্তু আমলার জায়গায় রয়েছি। তারা প্রভাবান্বিত হয় কার দ্বারা? সরকারি বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রভাবান্বিত হয় কিসের দ্বারা? আপনার নেতাদের দ্বারা। এখন যে প্রশাসনের যারা আছে তাদের দ্বারা যদি তারা প্রভাবান্বিত হয়ে যদি মনে করেন আপনার এমন হয় যে ওই ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে তারা ওই ফাঁদে পা দেয়, তখন তো আমাদের জনগণের কিছু করার থাকবে না। আসলে আমরা আতঙ্কিত, এই ধরনের কথা শুনলে আমরা আতঙ্কিত হই। আমরা চাই জনগণের প্রকৃত ম্যান্ডেট, যাকে ভোট দিবে সেই দেশ পরিচালনা করবে, তার ভালো মন্দ কাছের যাচাই বাছাই করবে এই দেশের জনগণ। পরবর্তী 5 বছর পরে তারা তখন যদি ভালো দেখে ভোট দিবে, খারাপ দেখলে ভোট দিবে না। এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ।